We are in life. একটি ভালো পরিকল্পনা কাজের অর্ধেক। বলছি বিসিএস প্রস্তুতির কথা, যেখানে ভালো করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা। বর্তমানে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন থাকে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা, যার ফলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এবং বিসিএস পরীক্ষা একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি আপনার দরকার সঠিক পরিকল্পনা এবং দিক নির্দেশনা, তার সাথে দরকার তীব্র আকাঙ্ক্ষা। বলেছেন, তুমি যদি কোনো তোমার আকাঙ্ক্ষা যদি তীব্র থাকে তাহলে মহাবিশ্বের সবকিছু তোমাকে সেটি পাইয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে। সো আপনার আকাঙ্ক্ষা তীব্র হতে হবে। লাভ বিসিএস, ড্রিম বিসিএস, থিং বিসিএস। স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা কিভাবে এবং 43তম প্রিলিমিনারি প্রস্তুতিকে সামনে রেখে এইচএ ক্যারিয়ার একাডেমির এবারের আয়োজন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএ ক্যারিয়ার একাডেমি প্রেজেন্ট 43তম প্রিলিমিনারি প্রস্তুতি বিষয়ক সেমিনারে। আমাদের সাথে ক্যারিয়ার পার্টনার হিসেবে রয়েছে ব্রেইন টক্স। আর আজকের এই সেমিনারের সঞ্চালক হিসেবে রয়েছি আমি মোহাম্মদ শাহিন আলম শাকিল, প্রাণীবিদ্যা অনার্স অধ্যয়নরত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। আমাদের আজকের সেমিনারে অতিথি হিসেবে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা তার ছাত্র জীবনে ছিলেন কঠোর পরিশ্রমী এবং মেধাবী একজন ছাত্র। জীবনে অনেক বাধা উপেক্ষা করে তিনি জীবনে সাফল্য অর্জন করেছেন। আমরা আমাদের অতিথির সাফল্যের গল্প তার মুখ থেকে জেনে নিব। তার আগে আমরা আমাদের অতিথির পরিচয়টা জেনে নিই। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন কৃষিবিদ এম এ মান্নান, 36তম বিসিএস কৃষি ক্যাডার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা কৃষি অফিস, মোহনপুর, রাজশাহী। অন্যান্য ক্রিয়াকলাপ: উপসংস্কৃতি বিষয়ক সম্পাদক, 36তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন, প্রাক্তন শিক্ষক, ওরাকল বিসিএস, আন্তর্জাতিক বিষয়াবলী এবং ভূগোল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর সহ দেশের 16টি জেলা শাখা। প্রাক্তন সদস্য, ডিবেটিং সোসাইটি, ব্রাকেবি ময়মনসিংহ, প্রাক্তন ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং সদস্য, কৃষি অনুষদ ছাত্র সমিতি, বাকরেবি, ময়মনসিংহ। প্রাক্তন জিএস, সঙ্গীত সংঘ, ব্রাকেবি, ময়মনসিংহ। কৃষিবিদ এম এ মান্নান ভাইয়া, আপনাকে এইচএ ক্যারিয়ার একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সেমিনারে আসার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। থ্যাংক ইউ শাহিন, আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে যারা লাইভে আছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, মূলত আজকে আমাদের সেমিনারটার বিষয় হচ্ছে বিশেষ খুঁটিনাটি এবং 43তম পিলিকে সামনে রেখে আমাদের আজকের সেমিনার। তো প্রথমে ভাই, আপনি 36তম কৃষি ক্যাডার, তো প্রথমে আমরা আপনার সাফল্যের কথা শুনবো আপনার মুখ থেকে। হ্যাঁ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ জানাচ্ছি শাকিল। এবারও শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন আপনি। বলছি, সফলতা আসলে শুরু হয়েছে আমার হাই স্কুল লেভেল থেকে। এসএসসি তে সর্বপ্রথম A+ পাইলাম, 8 সাবজেক্টে A+ পাইছি। এর আগে আমাদের স্কুল থেকে গোটগাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা আমাদের উপজেলাতে, এর আগে প্রথম একটা A+ পাইছে। আমি যখন পাইছি তখন একসাথে আমরা 3 জন A+ পাইছি এবং এটা আমার জীবনের সফলতার প্রথম ধাপ। এবং ওই A+ 8 সাবজেক্ট A+ পাওয়ার কারণে পরবর্তীতে ভালো কলেজে ভর্তি হতে পেরেছি, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। তখন অনেক প্রতিযোগিতা হইতো। এখন রাজশাহী কলেজ অনেক সুনামধন্য। তখন রাজশাহী কলেজে অনার্স লেভেল শুধু ছিল, এইচএসসি লেভেলটা ছিল না। তখন নিউ ডিগ্রিতে অনেক 600 জন আমরা ভর্তি হয়েছিলাম, সায়েন্স আর্টস কমার্স মিলে। তার মধ্যে সম্ভবত 192 জন গোল্ডেন A+ ছিল, আর বাকিগুলি 8 সাবজেক্ট A+ ছিল। 8 সাবজেক্টের নিচে কেউ ভর্তি হতে পারে না। তো এটা আমার সফলতা, যে এত প্রতিযোগিতা করে ভর্তি হতে পেরেছিলাম। সেখানে ভালো রেজাল্ট করার পরিপ্রেক্ষিতে আবার আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ হয়েছিল। তখন আমি ভর্তি হয়েছিলাম ফার্স্ট টাইম এগ্রিকালচার ইকোনমিক্স এন্ড রুরাল সোসিওলজিতে। পরবর্তীতে অবশ্যই সেকেন্ড টাইম আবার রিঅ্যাডমিশন দিয়ে এগ্রিকালচারে আমি আবার নতুন ভাবে ভর্তি হয়েছি
ছিলাম এবং তার কারণে এগ্রিকালচার ক্যাডার হিসেবে বর্তমানে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পরবর্তীতে আমি ইউনিভার্সিটিতে অনেকগুলো কাজের সাথে যুক্ত ছিলাম, এটাও আমার সফলতার মধ্যেই পড়ে আমার কাছে মনে হয়। সেগুলো হলো আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম প্রথমে ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম এবং পরবর্তীতে এগ্রিকালচার ফ্যাকাল্টির আমি কৃষি অনুষদের আমি ছাত্র সমিতির মেম্বারও ছিলাম এবং আমি রোটারি ক্লাব অফ ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলাম। আমি বাঁধন স্বেচ্ছায় রক্তদাতা প্রতিষ্ঠান সেটার সাথে যুক্ত ছিলাম, সঙ্গীত সংঘের সাথে যুক্ত ছিলাম, ডিবেটিং সোসাইটির সদস্য ছিলাম। এগুলি আমি করতাম, এগুলি আমার কাছে ভালো লাগতো এবং আমার চাকরি জীবন শুরু করেছিলাম আমি যখন মাস্টার্স যখন আমার শেষ হয়, যেদিন আমার ডিফেন্স হবে তার আগের দিনে আমি একটা প্রজেক্টে ঢুকছিলাম, সেটা হলো ইরির একটা প্রজেক্ট, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই প্রজেক্টে ঢুকছিলাম, 1 মাস জব করেছিলাম, করার পরে ওটা আমি আবার ওখান থেকে আমার বিসিএস যখন সার্কুলার দিয়েছিল 36, ওই চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম প্রজেক্টে, ইরির প্রজেক্টে। পরবর্তীতে আমি 36 বিসিএস এ প্রিলিতে টিকি, রিটেনে টিকি এবং রিটেন টিকার পরবর্তীতে যখন রিটেনের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি, তখন আবার আমি একটা এনজিও তে ঢুকছিলাম, প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং ট্রেনার হিসেবে ছিলাম, 4 মাস চাকরি করেছিলাম। ওই এনজিও তে চাকরি আবার কিছুদিন পরে আবার বাদ দিতে হয়েছিল। এরপরে আমি এসিআই মোটরস লিমিটেডে কিছুদিন ট্রেনিং নিয়েছিলাম। এর পরবর্তীতে আমি বেবিলন এগ্রি সায়েন্সে প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে আমি নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আমি জয়েন করি নাই। পরবর্তীতে আমি ওরাকল বিসিএস এ, তখন আমার ফাইনালি বিসিএস এর রেজাল্ট হয় নাই, তখন ক্লাস নিতাম ওরাকল বিসিএস এ, অনেক জায়গায় ক্লাস নিতাম। আমার কাছে মনে হয় যে লাইফের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা ক্লাস নেওয়াটা। বিসিএস এর আমি ক্লাস নিতাম জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্রাঞ্চ, ময়মনসিংহ টাউন ব্রাঞ্চ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজশাহী, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ভৈরব, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মিরপুর, ঢাকা সহ আর অনেক জায়গায়। তো এগুলি আমার সফলতার বললে আমি মনে করি আর কি। সেই সাথে আমার সফলতার পিছনে ইউনিভার্সিটি লাইফে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে রোটারি ক্লাব অফ ইউনিভার্সিটি, যেখানে অংশগ্রহণ করে বিভিন্ন কাজের মাধ্যমে আমি আমার কর্মদক্ষতা বাড়াতে পেরেছি এবং জিদ কাজ করছি যে আমাকে বিসিএস ক্যাডার হিসেবে বা ভালো কিছু করতে হবে আর কি। এতটুকু আর কি সফলতার মধ্যে আর কি। ধন্যবাদ ভাইয়া, আপনার সফলতার গল্প শুনে ভালো লাগলো। এখন ভাইয়া, আমরা সবাই নিজেদের জীবনে সাফল্য অর্জন করতে চাই। তো আমাদের সেমিনারে সবাই যারা আসছে, সবারই আসলে লক্ষ্য বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া। তো আমরা সবাই ক্যাডার হইতে চাই, কিন্তু ক্যাডার হওয়ার ক্ষেত্রে আমাদের যে কাজগুলো থাকে আমরা সেগুলো আসলে করা থেকে বিরত থাকি, সেগুলো করতে একটু দ্বিধাবোধ করি। তো আমরা অনেকেই চিন্তা করি যে আমি স্নাতক প্রথম বর্ষে আছি অথবা দ্বিতীয় বর্ষে আছি, তো আসলে মাস্টার শেষ অথবা অনার্স শেষ করার পরে আমি বিসিএস পড়াশোনা করব। আসলে বিসিএস পরীক্ষা একটা বড় নিয়োগ পরীক্ষা, বড় মাপের পরীক্ষা। তো এই পরীক্ষায় ভালো করতে হলে বেসিক নিয়ে কাজ করতে হবে এবং আগে থেকে ধরে মানে শুরু থেকে একদম ভালোভাবে প্রিপারের হওয়ার জন্য প্রথম থেকে প্রিপারেশন নেওয়া উচিত। আসলে স্নাতক থেকে একজন শিক্ষার্থী কিভাবে বিসিএস এর জন্য প্রস্তুতি নিবে সেই ব্যাপারে কি বলবেন আপনি? আচ্ছা, ধন্যবাদ। এটাও বলতেছি আমি, তার আগে আমি বেসিক কিছু কথাও বলতেছি। আসলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়ার, সরকারি চাকরি পাওয়ার প্রথম বা প্রধান বা অন্যতম একটা উপায় হলো বিসিএস। কেউ যদি বিসিএস ক্যাডার হইতে চায় তাহলেও বিসিএস দিয়ে আসতে হবে, অন্য কোনো উপায় নাই। এখন যদি কেউ বিসিএস ক্যাডার না হয়ে বিভিন্ন নন ক্যাডার চাকরিগুলি পেতে চায়, সেটাও বিসিএস দিয়ে আসতে হবে। আগে কিন্তু বিভিন্ন নন ক্যাডার চাকরিগুলি আলাদা আলাদা করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সার্কুলার দিয়ে নিয়োগ পরীক্ষা হতো। এখন কিন্তু মোটামুটি বেশিরভাগ সার্কুলার এখন হয় না। কেন হয় না? যারা বিসিএস ক্যাডার হিসেবে বিসিএস থেকে তাদেরকে নেওয়া হয়। কিভাবে নেওয়া হয় একটু ব্যাখ্যা করতেছি আরো। বিসিএস প্রথমে বলছি বিসিএস ক্যাডার হইতে হলে তো বিসিএস দিয়ে আসতে হবে। আর দ্বিতীয় কথা বলছি বিসিএস ক্যাডার বাদে অন্য যদি কেউ নন ক্যাডার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস বিভিন্ন জব পেতে চায়, সেগুলি আগে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আলাদা আলাদা করে চাকরির সার্কুলার দিয়ে হইতো, এখন সেগুলিও বন্ধ হয়ে গেছে মোটামুটি। বেশিরভাগই এখন বিসিএস থেকেই নেওয়া হয়। অর্থাৎ আমি যদি বিসিএস এর 3টা ধাপ, একটা হলো প্রিলি, রিটেন, ভাইবা। 3টা ধাপই পার করলো। প্রথমে বলি আমি ক্যাডার এবং নন ক্যাডার কারা, অনেকেই এটাও জানে না। ক্যাডারটা হলো বিসিএস এর 3টা ধাপ, যে প্রিলি, রিটেন, ভাইবা, 3টা ধাপেই পাস করেছে এবং ফাইনালি যতটা পোস্টের জন্য সার্কুলার দেওয়া ছিল, আমি আরেকটু স্পেসিফিক করি, 36তম বিসিএস এর বলি,
আমাদের সার্কুলার ছিল 2323 জন। এখন 36তম বিসিএস এ জাতীয় মেধা তালিকায় প্রথমে প্রিলিতে অংশগ্রহণ করেছিল 2,43,000 সামথিং। এর পরবর্তীতে রিটেনে পাশ করলো 13,830 জন। এর পরবর্তীতে ভাইবার জন্য এতজন ভাইবার জন্য কোয়ালিফাইড হলো 13,830 জন। পরে ভাইবাতে অংশগ্রহণ করেছিল প্রিলিতে টিকছে 13,830 জন। প্রিলিতে টিকে তারা রিটেন পরীক্ষা অংশগ্রহণ করলো এবং রিটেন পরীক্ষা দিয়ে পাশ করলো 5,990 জন। 5,990 জনের মধ্যে ভাইবাতে অংশগ্রহণ করেছিল 5,800 জনের মতো। 190 জন অংশগ্রহণ করে নাই। কেন করে নাই? বিভিন্ন জন এর আগে চাকরি পেয়ে গেছে অথবা কারো কোনো সমস্যা থাকতে পারে। 5,800 জন ভাইবাতে অংশগ্রহণ করেছিল এবং 5,631 জন ভাইবাতে পাশ করেছিল। এই জাতীয় মেধা তালিকায় যে যারা 2323 জনের মধ্যে ছিল 5,631 জন যারা বিসিএস প্রিলিটিক্সে রিটেন টিক্সে ভাইবার টিক্সে, সবাই কি ক্যাডার? না, সবাই ক্যাডার না। এটা একটা জাতীয় মেধা তৈরি করতে তালিকা তৈরি করা হলো 5,601 থেকে শুরু করে 5,631 পর্যন্ত। এখন 5,001 থেকে শুরু করে 5,631 পর্যন্ত যারা সিরিয়ার ছিল তাদের মধ্যে প্রথম 2323 জন পিএসসি বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশ করেছে। পরবর্তীতে 2323 পরে 2324 মানে ওয়েটিং লিস্টে 1 নম্বর, 2324 মানে 25 মানে ওয়েটিং লিস্টে 2 নম্বর। এভাবে পরবর্তীতে 5,631 পর্যন্ত যারা ওয়েটিং লিস্টে ছিল পরবর্তীতেও সরকারের তাদের ফার্স্ট ক্লাস বা বিভিন্ন সেকেন্ড ক্লাস চাকরি দিয়েছে। পরবর্তীতে 2323 জনের পরবর্তীতে যারা ওয়েটিং লিস্টে ছিল পরবর্তীতে সরকার তাদেরকে যে চাকরিটা দিয়েছে তাদেরকে বলা হয় নন ক্যাডার। নন ক্যাডার ফার্স্ট ক্লাসও হতে পারে, সেকেন্ড ক্লাসও হতে পারে। এখন ফার্স্ট ক্লাস কিভাবে, সেকেন্ড ক্লাস কিভাবে? এখন প্রথম দিকে যারা আছে তারা ফার্স্ট ক্লাস চাকরি পাবে, সেকেন্ড নিচের দিকে যারা আছে সিরিয়ালে তারা হলো সেকেন্ড ক্লাস পাবে। অথবা সরকারের ওই সময় যদি সব পোস্টই ফার্স্ট ক্লাস থাকে তাহলে সবাই ফার্স্ট ক্লাসে পেতে পারে। অথবা ওই সময় সরকারের যদি কোনো পোস্টই ফার্স্ট ক্লাস না থাকে, সবই সেকেন্ড ক্লাস পোস্ট ফাঁকা আছে, তাহলে সবাই সেকেন্ড ক্লাস পাবে। আমি বুঝাতে চাচ্ছি যে আগে যে বিভিন্ন অনেকে আমি নিজেও একবার পরীক্ষা দিয়েছি যে সহকারী রাজস্ব কর্মকর্তা আলাদা করে চাকরির সার্কুলার হয়েছিল। আবার অনেকে প্রাইমারি স্কুলের হেড টিচারের জন্য আলাদা করে প্রিপারেশন পরীক্ষা দেয়। আবার বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বা উপসহকারী পরিচালক বিভিন্ন এরকম পরীক্ষা দেয়। আমি বলছি যারা ক্যাডার হিসেবে তো চাকরি পেতে হলে বিসিএস দিয়ে আসতে হবে। যারা ওয়েটিং যদি থাকে তারা ওই আলাদা করে চাকরির সার্কুলার যেটা দিত ওটা এখন যেহেতু দেয় না, বিসিএস থেকে নেয়। আমার কথা হলো তাই বিসিএস প্রিলি রিটেন ভাইবা 3টা ধাপে পাস করেন, তাহলে আপনার হয় ক্যাডার হবেন, ক্যাডার না হইতে পারলে ওয়েটিং লিস্টেও যদি থাকেন বিভিন্ন মন্ত্রণালয়ের বা বিভিন্ন সংস্থার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস চাকরি আপনি পেতে পারবেন। তাই আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশের সরকারি চাকরি মানে ব্যাংক ব্যতীত যত চাকরি আছে সব চাকরি পাওয়ার অন্যতম প্রধান একটা উপায় হলো বিসিএস। এটা হলো বেসিক বিষয়। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পেরেছে। আরেকটা হলো দ্বিতীয় প্রশ্ন যেটা করা হয়েছিল আমাকে, এটা বলছে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেবে। আসলে স্নাতকে আমি যখন পড়াশোনা করেছিলাম সেটা ব্যাখ্যা দিই। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা ভর্তি হয়েছিলাম তখন প্রথমত আমার ইয়ে ছিল আমি খুব ভালো রেজাল্ট করব, ইউনিভার্সিটি টিচার হবো এরকম। পরবর্তীতে দেখলাম যে আসলে আমাকে ইউনিভার্সিটি টিচার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমার সেরকম রেজাল্ট ছিল না। আমাদের সময় মনে হয় ভর্তি ছিলাম আমাদের সব মিলে মোটামুটি 300 জনের মতো মনে হয় শেষ ছিলাম আমরা। তো আমার ইউনিভার্সিটি টিচার হওয়ার মতো আমার রেজাল্ট ছিল না। তখন একবার জিদ কাজ করলো যে আসলে আমার ইউনিভার্সিটি টিচার হওয়ার যে স্বপ্ন ছিল সেটা তো হতে পারবো না, রেজাল্ট খুব বেশি ভালো না, সুতরাং আমাকে চাকরির জন্য পড়াশোনা করতে হবে, বিসিএস এর জন্য পড়াশোনা করতে হবে। তার পরবর্তীতে পড়াশোনা শুরু করেছিলাম এবং তখন থেকে জিদ কাজ করতো এবং আশেপাশে অনেক সিনিয়র বড় ভাইরা হয়তো এটা দেখে ভালো লাগতো যে আমিও হইতে পারবো আর কি। তো আমি পড়াশোনা শুরু করেছিলাম, সেকেন্ড ইয়ার যখন শেষ হয়ে গেছিল তার পরবর্তীতে সম্ভবত 10 থেকে 15 দিনের একটা ছুটি ছিল, ভ্যাকেশন ছিল, তারপরে থার্ড ইয়ারের ক্লাস শুরু হবে। ওই সময় আমি ময়মনসিংহ থেকে মানে ক্যাম্পাস থেকে বাসায় এসেছিলাম এবং ওই ছুটির মধ্যে আমি তখন কিছু বই কিনেছিলাম। আমি ওই বইগুলি কিনে তখনই পড়াশোনা শুরু করেছিলাম এবং বিশেষ করে জেনারেল নলেজ, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, এই বিষয় বাংলা, এই 3টা বই কিনেছিলাম। এই বইগুলি কিনে আমি ওই 10-15 দিনের মধ্যে রিডিং পড়ে অনেকটা আগায় নিয়েছিলাম, মোটামুটি 60% 3টা বই আমি কভার করেছিলাম। এবং তারপর থেকে তখন অবশ্য সেকেন্ড ইয়ার শেষ মানে থার্ড ইয়ার এখনো শুরু হয়নি, হবে। ওই অবস্থায় যদি ওপেনলি পড়াশোনা করি ইউনিভার্সিটি হলে বা তাহলে আসলে অনেকে এটাকে লজ্জা দিবে, তাই আসলে গোপনে গোপনে হলেও পড়াশোনার চেষ্টা করতাম। আমার শুরু হয়েছিল ওই থার্ড ইয়ার থেকে। আমি বলবো যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, অনেকে স্বপ্ন দেখে কি যে আসলে অনার্সটা শেষ হয়নি অথবা অনার্স শেষ হয়ে মাস্টার্স শেষ করি তারপরে পড়াশোনা করব। আসল কথা হলো আমি অনার্স পাশ করি, মাস্টার্স
টেস্ট পাস করি, শেষ পর্যন্ত কিন্তু আমাকে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ যদি অংশগ্রহণ করতেই হয়, প্রতিযোগিতার কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে, তাহলে আমি সেই পড়াটা আমি ফার্স্ট ইয়ারে, আমার কাছে আমি বলবো না যে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করা দরকার, তবে ফার্স্ট ইয়ার থেকে প্ল্যানিং রাখতে পারে যে আমি বিভিন্ন ক্যাডার সম্পর্কে জানতে পারে, বা কিভাবে চাকরি পরীক্ষা দিতে হয়, বা কি কি সাবজেক্ট করতে হয়, এগুলি সম্পর্কে ধারণা নিতে পারে। তবে আমি মনে করি যে কেউ সেকেন্ড ইয়ার থাকতে পড়াশোনা করলে অবশ্যই সেটা আরো বেশি ভালো হবে। যদি না করে অন্তত থার্ড ইয়ার থেকে হলেও যেন সে পড়াশোনা শুরু করে, কেননা শেষ পর্যন্ত তা ভাইয়া পড়াশোনা করতেই হবে। তাহলে আগের থেকে যদি একটু আগে আমার একাডেমিক পড়াশোনা করার পাশাপাশি যদি আমি ভালো কিছু করতে পারি, উম মানে পড়াটা আগায় রাখতে পারি চাকরির পরীক্ষা, তাহলে ক্ষতি কোথায়? তাহলে ক্ষতি নেই তো। আমি বলছি একাডেমিক পড়াটা করবে, পাশাপাশি চাকরির পরীক্ষা প্রতিনিয়ত একটু করে দেখবে, তাহলে ইনশাল্লাহ সে সফলকাম হবে। আর একটা হলো, আর এই সুযোগে পড়াশোনা না করলে অন্তত বিভিন্ন সফল ব্যক্তিদের বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন এই কথাগুলি যেন শুনে, বা কথাগুলি তার মনে ধারণ করে, এবং নিজে একটা স্পিড থাকতে হবে। সফলতার প্রথম হলো স্টেপ হলো জিদ থাকতে হবে। আমাকে জিদ থাকতে হবে এরকম যে আমাকে কিছু করতেই হবে, কিছু করেই ছাড়বো, অথবা নিজে কিরকম করতে হবে, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন আমার জন্য এত পরিশ্রম করতেছে, আমি তাদের জন্য কি মুখ উজ্জ্বল করতে পারবো না? তাদের জন্য আমার কিছু করা দরকার। এটা অন্তত কোনো না কোনো বিষয়ে একটা থিঙ্ক করে ভবিষ্যতে আমি ভালো কিছু করবো, এটা টার্গেট রাখতে হবে এবং কঠোর জেদ নিয়ে আসতে হবে। তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফলকাম হবে। জিদ করলে লাভ কি? জিদ করলে আসলে পড়াশোনার স্পিডটা বাড়বে। ঠিক আছে? আর যেটাই করি না কেন, এই জিদটা বা ইচ্ছার শক্তিটা প্রবল, তীক্ষ্ণ হইতে হবে আরকি। তো এতটুকুই। তারপরে হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। তো স্নাতকের থেকে অবস্থায় আমরা কিভাবে বিসিএস এর পড়াশোনাটা শুরু করব? আমরা অনেকেই বিসিএস এর পড়াশোনা যখন শুরু করি, বাজার থেকে যে গাইড বই আছে সেগুলো কিনে পড়া শুরু করি। তো গাইড বই থেকে পড়াশোনা করে যদিও পিলি পাস করা যায়, লিখিতর ক্ষেত্রে আসলে সেভাবে সম্ভব না। কারণ বাজারের যে গাইড বই পড়ে তো পিলি পাস করা গেলেও লিখিত পাস করা সম্ভব না। কাজেই কিভাবে খুঁটিনাটি মানে একদম ১ম থেকে কিভাবে বিসিএস এর পড়াশোনাটা শুরু করব? এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। একটা সুন্দর কথা বলছো। আসলে প্রথমত হলো বিসিএস প্রিপারেশন নেওয়ার জন্য প্রথম বিষয়টা যেটা ফলো করতে হবে সেটা হলো বিসিএস এর সিলেবাস সম্পর্কে জানতে হবে। এখন আমি কোন বই পড়বো, আমিও যখন প্রিপারেশন শুরু করেছিলাম আমি অনেককে জিজ্ঞেস করছিলাম যে আসলে কোন বই পড়বো, এই MP3 কিনবো নাকি ওরাকল কিনবো নাকি প্রফেসরস কিনবো নাকি অ্যাসুরেন্স কিনবো, কোন বই কিনবো? কেউ বলে যে ওরাকল ভালো, অনেক ডিটেলস লেখা আছে, কেউ বলে MP3 শর্ট করে লেখা আছে এটা পড়ো, আবার কেউ বলে প্রফেসরস পড়ো, এখানে অনেকগুলি বিগত বছরের কোশ্চেন গুলি দেওয়া আছে, কেউ বলে অ্যাসুরেন্স থেকে পড়লে প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়। মানে বিভিন্ন জন বিভিন্ন কথা বলতো, তখন আসলে আমি বুঝতে পারতাম না যে আসলে কি করা দরকার। আমার সাজেশন হলো, আমি যেটা মনে করি সেটা হলো, প্রথমত একজন যে বিসিএস ক্যান্ডিডেট, যা বিসিএস নিয়ে স্বপ্ন দেখে, তাকে আগে জানা দরকার বিসিএস এর মার্ক ডিস্ট্রিবিউশনের সম্পর্কে। কয়টা সাবজেক্টের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কয়টা সাবজেক্টে পড়াশোনা করতে হয়। এই সাবজেক্ট গুলি 10টা সাবজেক্ট পড়াশোনা করতে হবে, এবং পিএসসি নির্ধারিত যে 10টা সাবজেক্টে কোন সাবজেক্টে কত মার্কস দেওয়া আছে, বাংলাতে কত, ইংরেজিতে কত, এরকম জানতে হবে তাকে। যেমন বাংলাতে আছে 35 মার্কস, এখন বাংলা পুরোটাকে এর মধ্যে আবার ভাগ আছে, বাংলা সাহিত্য 20 মার্কস, ব্যাকরণ 15 মার্কস, এটা তাকে জানতে হবে। যেমন মানুষ গাণিতিক যুক্তি একটা আছে, এখানে হলো 15 মার্কস, 15 মার্কসের মধ্যে পাটিগণিতে 3 মার্কস, জ্যামিতিতে 3 মার্কস, বীজগণিতে 3 মার্কস, এই আলাদা আলাদা পার্ট করে দেখতে হবে। আবার আন্তর্জাতিক বিষয় বলি, কয়টা অধ্যায় আছে? 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায়ে টোটাল হলো 20 মার্কস, তার মানে প্রত্যেকটা অধ্যায়ে 4 মার্কস করে। আমি যেটা বলতে চাচ্ছি, একজন যে বিসিএস ক্যান্ডিডেট, সে ওই বাজারে কি বই পড়বে না পড়বে ওটা পরের ধাপ। ফার্স্ট স্টেপ হলো সে ওই পিএসসি ওয়েবসাইট থেকে অথবা বিভিন্ন লিংকে গেলে, ফেসবুকে দেখলে ওই ইয়াটা পাওয়া যাবে আর কি, বিসিএস এর সিলেবাসটা পাওয়া যাবে। ওই সিলেবাসটা তাকে দেখতে হবে। 35তম বিসিএস এর আগে কোনো সিলেবাস ছিল না, 35তম বিসিএস এর পর থেকে নতুন সিলেবাস হয়েছে। সুতরাং আগের পড়াশোনা, আগের কোশ্চেন স্টাইল দেখলে হবে না, 35তম বিসিএস এর পর থেকে কোশ্চেনের স্টাইলটা দেখতে হবে। তার জন্য বিসিএস এ কয়টা সাবজেক্ট আছে? 10টা সাবজেক্ট আছে, 10টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে কত মার্কস সেটা দেখতে হবে। ওই সাবজেক্ট গুলির মধ্যে যেমন বললাম, ম্যাথমেটিক্স এর কথা বললাম, পাটিগণিতে 3 মার্কস, এটা তাকে জানতে হবে। বীজগণিতে 6 মার্কস জানতে হবে, জ্যামিতিতে 6 মার্কস, এটা জানতে হবে। কেননা এটা যদি না জানে, সে পাটিগণিতকে গুরুত্ব দিবে নাকি বীজগণিতকে গুরুত্ব দিবে নাকি জ্যামিতিকে গুরুত্ব দিবে, এটা তাকে জানতে হবে। কেন জানতে হবে? আমি বলি, পাটিগণিতে অধ্যায় আছে 6 মার্কস, সরি অধ্যায় আছে 6টা, মার্কস আছে 3 মার্কস। এখন তাকে এটা জানতে হবে, পুরো পাটিগণিত করে আমার মাত্র 3 মার্কস পাবো, আর অধ্যায় আমার 6টা। এখন তাকে এই জন্য জানতে হবে যে এই 6টা অধ্যায়ের মধ্যে কোন 3টা অধ্যায় করলে আমার ভালো করে, মানে মোটামুটি কোন 3টা অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন থাকে, ওই 3টা অধ্যায় সে ভালো করে পড়বে, বাকি 3টা অধ্যায় মোটামুটি করলেই হবে। যে অঙ্কতে ভয় পায় তার জন্য এটা, যে অঙ্কতে ম্যাথমেটিক্স ভালো পারে সে তো সবই করবে,
তার মানে আমি বুঝতে চাচ্ছি প্রথমত সে কয়টা সাবজেক্ট, কোন সাবজেক্টে কত মার্কস, সেটা সম্পর্কে তাকে ধারণা নিতে হবে এবং মোটামুটি কয়েকবার 10-12 বার করে পড়বে, রিডিং পড়বে, মুখস্থের দরকার নেই, অটোমেটিক রিডিং যদি পড়ে তাহলে সে একটা ধারণা হবে যে এই বাংলাতে এই বিষয়গুলি থাকে, কবি কাজী নজরুল ইসলাম থেকে বেশি থাকে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশি থাকে নাকি অন্য কবি সাহিত্যিকদের থেকে বেশি থাকে, অথবা ব্যাকরণ পড়বো, ব্যাকরণে কোনটা থেকে বেশি থাকে, বানান শুদ্ধিকরণটা বেশি থাকে না কারক বিভক্তি থাকে নাকি অন্য কোন সমাজ থেকে থাকে। এই বিষয়গুলি জানার জন্য কোন সাবজেক্টে কত মার্কস আছে, ওই সাবজেক্টের অধ্যায়গুলির মধ্যে কোন অধ্যায় থেকে কত মার্কস আছে, এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। মোটামুটি আমি বলবো যে কয়বার পড়লে, কারো যদি মনে হয় যে 2 বার পড়লে সে মোটামুটি সিলেবাস সম্পর্কে নলেজ চলে আসবে, তাহলে 2 বার পড়লে হবে। যদি মনে হয় যে কেউ 2 বার পড়ে বুঝতে পারতেছে না, সে 5 বার পড়ুক, 5 বার পড়ে অন্তত সিলেবাস সম্পর্কে ধারণা নেই। এরপরে সেকেন্ড স্টেপ হলো আসলে কি বই পড়বে, সে রেফারেন্স বই পড়বে নাকি সে গাইড বই পড়বে। আমার হলো প্রথমত সে গাইড বই পড়লে উপকৃত হবে। এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলতে পারে আর কি, ঠিক আছে। অনেকে বলতে পারে রেফারেন্স বই পড়বে, আমার কাছে যেটা মনে হয়েছে সে গাইড বই পড়বে। গাইড বই আমি উদাহরণ দিই, ওরাকল দিলাম অথবা আমি প্রফেসর দিলাম, মানে কোন একটা যে কোনো একটা বই ধরি আর কি, ঠিক আছে। আমি যে বইটা নেব, সাপোজ ধরি আমি ওই শতকরা একটা অঙ্ক করতেছি আমি। এখন শতকরা অঙ্কটা ওই গাইড বই দিয়ে রাখছে ওরাকল বা প্রফেসর করা, কিন্তু ওই 10 এর মানে তারপরে কলেজ লেভেল সবগুলি শতকরা ওই ম্যাথমেটিক্স গুলি কম মানে কম্বাইন করেই কিন্তু ওই অধ্যায়টা লেখছে, যে গাইড বইটা লেখছে আর কি। বুঝতে পারছি বিষয়টা। আমি উদাহরণ দিতেছি সুদ কষা। সুদ কষা যে গাইডটা লেখছে, ওরাকল লেখুক বা প্রফেসর লেখুক বা MP3 লেখুক, যেই অথরের লেখুক না কেন, উনি কিন্তু ওই 6, 7, 8, 9 সবগুলি বই কম্বাইন করেই কিন্তু ওই গাইডটা লেখছে। উনি শুধু 6 এর বইয়ের সুদ কষা তুলে দিচ্ছে এরকম না, শুধু 7 এর বইয়ের সুদ কষা অঙ্কগুলি তুলে দিচ্ছে এরকম না, শুধু 9 এর বইয়ের সুদ কষাগুলি তুলে দিচ্ছে এরকম না। উনি 6 এর, 7 এর, 8 এর, 9 এর যতগুলি বই মানে প্রকারের অঙ্কগুলি থাকে ওই গাইড বই উনি তুলে দিচ্ছে। তাহলে আমার এখন প্রশ্ন হলো, এখন প্রশ্ন রেখে বলতেছি, যদি একজন শিক্ষার্থী যখন নতুন পড়তেছে তাকে যদি বলি তোমাকে 6 এর বই পড়তে হবে, 7 এর বই পড়তে হবে, 8 এর বই পড়তে হবে, 9 এর বই পড়তে হবে, তার পরবর্তীতে এই সবগুলি বইয়ের তোমার সুদ কষা করতে হবে, সে ওই সুদ কষা অধ্যায় করতে করতে কিন্তু তার 1 মাস পার হয়ে যাবে। এবং তারপরে দেখবে যে পুরো ম্যাথমেটিক্স করে আমার মাত্র ম্যাথমেটিক্স 15 মার্কস, তার মধ্যে আমি যে সুদ কষা করতেছি এটা পাটিগণিতের মধ্যে পড়ে, পাটিগণিতে মাত্র 3 মার্কস, তার মধ্যে সুদ কষা থেকে 1 মার্কস থাকবে। সে এতদিন বললো যে আল্লাহ মাত্র এতদিন 15-20 দিন বা 1 মাস যাবত অঙ্ক করে করে মাত্র 1 মার্কস করলাম, আমি যে হতাশ হয়ে যেতে পারে। তাই আমার কথা হলো, সাজেশন হলো, প্রথমে সে গাইড বই পড়ুক, সে ওরাকলি পড়ুক বা প্রফেসর পড়ুক বা MP3 পড়ুক, সে ওই গাইড বইটা, কেননা সব বইয়ে তো সব ক্লাসের তো ওখানে কম্বাইন করে দেওয়া হচ্ছে, সুতরাং সে গাইড বইটা একবার পড়ে নিক। তার পরবর্তীতে একবার যদি গাইড বই বাংলা, ইংলিশ, অঙ্ক, তার পরবর্তীতে অন্যান্য যে সাবজেক্ট গুলি আছে সবগুলি যখন একবার শেষ হয়ে গেল, তখন সে এখন রেফারেন্স বই দেখুক। আমি ধরলাম যে আমি প্রফেসর আমি বই কিনছি, আমি অঙ্কগুলি একবার শেষ করলাম, এখন যখন শেষ হয়ে গেছে, এখন যে পড়তে চায়, ডিটেলস পড়তে চায়, সে এখন দেখুক 6 এর বইয়ের, সাপোজ সে এখন করতেছে, সে অনুপাত করতেছে 6 এর বইয়ের, 7 এর বইয়ের, 8 এর বইয়ের যত অনুপাত গুলি আছে, এখন সে দেখুক, দেখে যদি মনে হয় যে না আমি যেগুলি করছি সবগুলি এর মধ্যেই কভার করে, তাহলে ওকে। যদি মনে হয় যে না দুই একটা অতিরিক্ত এই রেফারেন্স বই বা বোর্ড বই অতিরিক্ত কিছু অঙ্ক দেওয়া আছে, তাহলে তখন সে ওইটা পড়ে নেয় অতিরিক্তটা। মানে মোটামুটি আমি এটা বলতেছি এই জন্যই, গাইড বই পড়লে সুবিধা কি, গাইড বই পড়লে ওই গাইডে কিন্তু বিগত বছরের রিসেন্ট BCS, মানে এখন 43তম BCS দেবে, 41তম তো হয় নাই, 40তম BCS এর প্রশ্ন দেওয়া আছে, তার আগে 38তম BCS এর কোশ্চেন দেওয়া আছে। এর পরবর্তীতে BCS এর ধরো যে একটা সুদ কষা থেকে বিগত 20 বার কোশ্চেন আসছে, 20টা BCS এর কোশ্চেন দেওয়া আছে, পরে PSC এর বিভিন্ন নন ক্যারিয়ারের প্রশ্ন দেওয়া আছে, প্রাইমারি স্কুলের পরীক্ষার কোশ্চেন দেওয়া আছে। তার মানে BCS বা চাকরির পরীক্ষায় যে কোশ্চেন গুলি থাকে সেগুলি কিন্তু তার কভার হয়ে গেছে, বা ওই স্টাইলের অঙ্কগুলি থাকলে সে পারবে, বহু বোর্ডে না থাকে ওই স্টাইলের অঙ্কগুলি করলে সে পারবে। তার মানে কোন স্টাইলে কোশ্চেন থাকে, BCS এ কি থাকে, প্রাইমারিতে কি থাকে, নন ক্যারিয়ার কি প্রশ্ন থাকে, তা এইভাবে কিন্তু গাইড বই পড়ে সে বুঝে ফেলছে। এখন গাইড বই পড়া শেষ হয়ে গেছে, এখন যদি মনে হয় যে আমার সুযোগ আছে, এখন আমি রেফারেন্স বই পড়তে পারি, সেটা অঙ্কই হোক বা মনে হয় যে আমার ভূগোল পড়া দরকার, ভূগোল গাইড বই শেষ করলো, এখন সে ভূগোলের সে রেফারেন্স বই পড়ে দেখুক, 6 এর, 7 এর, 8 এর, 9 এর যে বই যতগুলি রেফারেন্স বইগুলো আছে সবগুলো একটু করে পড়ে দেখবে, ঠিক আছে। এতটুকু। এর পরবর্তীতে তবে আরেকটা বিষয় বলি, ওই এটা পড়ার পরে ওই একটা বই আসলে পড়ে হয় না,
আমার মনে হয় যে একটা সিরিজের বই পড়লো, আমি পড়লাম ওরাকল যখন শেষ হবে মোটামুটি একটা সিরিজের বই পড়লে মোটামুটি 60 বা 70 বা 80% কভার হয়ে যায়। আমার যখন একটা ওরাকল পড়া শেষ হয়ে গেল তখন আমি মনে করতে পারি আর একটা বই আমি অ্যাসুরেন্স কিনতে পারি। অ্যাসুরেন্স তখন একবার করে দেখলেই হবে, কারণ বেশিরভাগ পরে আমার তথ্যটা আছে, যেটা নাই সেটা আমি আলাদা করে লাল কালি বা অন্যান্য মার্কার দিয়ে মার্ক করতে পারি। যখন আমি অ্যাসুরেন্স শেষ হয়ে গেল, আমার সময় আছে আরো, তখন আমি অন্য ওই P3 পড়তে পারি, আমি অন্য কোনো বই পড়তে পারি। এইভাবে আলাদা আলাদা করে একটা সিরিজ শেষ হইলো আরেকটা সিরিজ পড়ে, ওটা শেষ হলো আরেকটা সিরিজ, এভাবে পড়া যেতে পারে। এরপর একটা বলো। ভাইয়া আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি তাদের ম্যাক্সিমামের ধারণা এমন যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা পাবলিকিয়ানদের চেয়ে পেছনে আছি, আসলে তাদের বেশি মূল্যায়ন করা হয়, আমাদের মূল্যায়ন কম। এর ফলে আমরা হয়তোবা বিসিএস থেকেও পিছনে আছি। আসলে এই ব্যাপারটা হীনমনস্যতায় ভুগতে হয় প্রত্যেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হ্যাঁ, হ্যাঁ। এটা থেকে বের হয়ে আসার আসলেও কি আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছি তারা কি আসলে অবহেলিত? আমাদের কি আসলেও মূল্যায়ন অবমাননা করা হয় কোন জায়গাতে? অথবা বিসিএস ভাইভাতে কি আমাদেরকে আসলে পাবলিকিয়ান এবং যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে তাদেরকে আমাদের চোখে কি দেখা হয়? থ্যাংক ইউ, একটা সুন্দর কোশ্চেন করছো। যারা লাইভে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লাম না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লাম এটা নিয়ে মানে ঘাবড়ানোর কোনোই কারণ নেই। কেন কারণ নেই? বিসিএস এ আপনি যে আবেদন করছেন, প্রিলিমিনারি যখন পরীক্ষা দিবেন, প্রিলিমিনারি পরীক্ষার সময় কি আপনার যখন খাতাটা দেখবে, তখন কি খাতা কি আপনার পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ছেন নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছেন, এটা দেখে কি খাতাতে আপনাকে মার্কস দেওয়া হবে? হবে না। তাহলে আপনার এত টেনশন কোথায়? প্রিলিমিনারি যখন খাতা দেখা হবে, রেজাল্ট তৈরি করা হবে, তখন তো দেখবে না যে ওই যখন মেশিনে খাতা দেখবে, তখন তো মেশিন তো জানে না যে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা না ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা। তাহলে আপনার হতাশা কোথায়? আপনি তো হতাশা নিজেই তৈরি করেছেন, কোনো হতাশার কোনো দরকার নেই। আর একটা বিষয়, যখন রিটেন পরীক্ষা দিবেন বা রিটেন পরীক্ষা যখন খাতা দেখা হবে, যখন যে টিচারের কাছে খাতা যাবে, তখন কি ওই খাতার উপরে কি লেখা থাকবে নাকি যে আপনার নাম ঠিকানা, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পরের জন বা এর আগে যে যার খাতাটা দেখা হয়েছে সে পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছে, এরকম কি কোথাও লেখা থাকবে? লেখার তো কোনো সুযোগই নাই। তাহলে আপনার টেনশনটা কোথায়? তাহলে তো আপনার হতাশা হওয়ার কোনো দরকার নেই। পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা পড়লেন নাকি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়লেন, এটার কোনো প্রিলিমিনারিতে কোনো দেখা হলো না, রিটেনেও দেখার সুযোগ নেই। এখন ভাইভাতে, ভাইভাতে হলো পাবলিক ইউনিভার্সিটি পড়ছেন, পাবলিক ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন, এটা নিয়ে মার্কস কম বা বেশি এটারও সুযোগ নেই। কেন সুযোগ নেই? ওখানে ভাইভা বোর্ডে ৩-৪ জন থাকেন, তার মধ্যে ওখানে আপনার কাগজপত্র যখন ভাইভা বোর্ডে আপনি যাবেন, যাওয়ার যখন মোটামুটি ১৫ জন করে মানে গ্রুপ করে, ওই নিচতলায় আমরা গ্রুপ করে দেওয়া হয়, করে করে ৮টা বা ১০টা যে বোর্ড থাকে, একজন পিয়ন থাকে, পিয়নের সাথে সাথে আমরা হেঁটে গেলাম যে ওই যেখানে ভাইবা নেবে ওই ইয়াতে, ভাইবা বোর্ডের সামনে একটা ছোট রুম থাকে, ওখানে সবাই বসলাম। বসার পরবর্তীতে ওখানে যে ইয়া থাকে, একজন ওখানকার লোক থাকে, অফিস সহকারী, উনি হলো সবার কাগজপত্রগুলি নেন ভাইভাতে ইয়ে করার সময়। কাগজপত্র নিয়ে উনি কাগজপত্র ভিতরে পাস করে দেয়। আপনি যে কাগজপত্রগুলি প্রিলিমিনারিতে অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন যে আমি অনার্স পাস করছি, আমার আইসিসি পাস করছি, এত পয়েন্ট, এত রেজাল্ট, এইচএসসি পাস করছি, সেই ডকুমেন্টস এইচএস আপনার অনার্স বা মাস্টার্স পাস করছেন, মানে যে ডকুমেন্টস গুলি আপনি প্রিলিতে দিয়েছিলেন ওই ডকুমেন্টস গুলি একজন চেক করে এবং ওটা ঠিক আছে কিনা। কিন্তু ওখানে আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়ছেন না ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন ওটা দেখার জন্য চেক করে না, আসলে যেটা দিতে চাইছিলেন ওগুলি দেওয়া হয়েছে। হয়তোবা ওখানে এমনি আপনাকে জিজ্ঞেস করতে পারে, অথবা ওনারা ডকুমেন্টস দেখছেন দেখে ওনারা আলাপ আলোচনা করতে পারে, তখন কিন্তু আপনি ঢোকেন নাই। ওনারা দেখা শেষ করে আপনাকে ডাকবে ১ মিনিট পরে, তখন আপনি ঢুকবেন। ইতিমধ্যে ওনারা জানতে পারে যে আপনি পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছেন বা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছেন, অথবা নাও জানতে পারে, অথবা আপনাকে যখন ভাইভাতে বলতে পারে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, তখন বলতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছেন। তখনও কিন্তু মার্কস কম দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি ভাইভাতে প্রশ্ন যদি যেগুলো করে থাকবে এগুলো যদি আপনি ভালো দিতে পারেন, তাহলে পাবলিক না ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছেন এটার জন্য মার্কের কোনো তারতম্য হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং যারা হতাশা বোধ করতেছেন, হতাশার কোনো সুযোগ নেই। আর একটা ইস্যু থেকে একটা অ্যাড করি আমি বিষয়টা, সেটা হলো যে সাবজেক্টটা যখন যারা অনার্সে পড়তেছেন, অবশ্যই ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন, এখন কিছু করার নাই। আমার কাছে মনে হয় যে অনার্সে ভর্তি হওয়ার আগে অনেকে বলে ভাইয়া কোন সাবজেক্ট ভর্তি হবো, এটা পড়বো, সায়েন্স না আর্টস না কমার্স, কোন সাবজেক্টে পড়াশোনা করবো। অনেকে বেশি বেশি এত কঠিন সাবজেক্টে ভর্তি হয় যে তার জন্য আবার প্রাইভেটে পড়তে হয় অনার্স বা মাস্টার্সে। আমার প্রশ্ন হলো ওই সাবজেক্টে যেটাই আপনি কঠিন সাবজেক্ট পড়াশোনা করেন না কেন, ওই কঠিন সাবজেক্ট পড়াশোনা করার জন্য কি আপনি আলাদা কি বিসিএস প্রিলি বা রিটেনে কোনো ভাইভাতে আলাদা কোনো ফায়দা পান? পান না। সুতরাং আমার পরামর্শ হলো যে সাবজেক্টটা কম পড়াশোনা করে চাকরি মানে
অনার্স পাস করা যাবে বা মাস্টার্স পাস করা যাবে, আমার কাছে মনে হলো সেই সাবজেক্টে পড়াশোনা করে। শুধু এটা হলো ২ নম্বর কথা। ১ নম্বর কথাটা হলো সেটা হলো আপনাকে আগে দেখতে হবে, যেহেতু আপনার টার্গেট হলো পরবর্তীতে অনার্স বা মাস্টার্স পাস করে চাকরি করবেন। এখন চাকরির ক্ষেত্রে কোন সাবজেক্টে পড়লে চাকরির সুবিধা বেশি? সেটা আপনি ধরেন যে বাংলাতে পড়া, অনেকে বলছে বাংলাতে পড়াশোনা করব, ইংরেজিতে পড়াশোনা করবে। আরে বাবা, বিসিএস এর এডুকেশন ক্যাডারে সবচেয়ে বেশি টিচার নেয় বাংলা থেকে, সবচেয়ে বেশি টিচার নেয় ইংলিশ থেকে, সবচেয়ে বেশি টিচার নেয় ম্যাথমেটিক্স থেকে। তো এই সাবজেক্ট গুলি আপনি পড়েন, তাহলে আপনি উপকৃত হবেন। অনেকে বেশি বেশি এত কঠিন সাবজেক্ট পড়াশোনা করে যে সাবজেক্টে বিসিএস এর কোনো ইয়ে নেই, টেকনিক্যাল ক্যাডারই নেই, প্রফেশনাল ক্যাডার বা টিচার হওয়ার কোনো সুযোগ নাই, আবার হলো টেকনিক্যাল ক্যাডার হওয়ার কোনো সুযোগ নেই। ওই বেশি বেশি ওই সাবজেক্টই পড়ছে, মানে এমন মানে চাকরির ওটা ভর্তি হয়ে ভাবেও থাকে যে আমি এই সাবজেক্টে পড়াশোনা করছি, শেষ পর্যন্ত ওই সাবজেক্টে কোনো বিসিএস এর কোনো লেকচারার হওয়ার কোনো সুযোগ নেই, আবার টেকনিক্যাল ক্যাডার হবে সেটারও সুযোগ নেই। আবার পড়াশোনাও কঠিন, প্রাইভেটে পড়তে হবে। আমার প্রশ্ন হলো, এত কষ্ট করে পড়াশোনা করে টেকনিক্যাল ক্যাডারও পেলেন না, এডুকেশন বা প্রফেশনাল ক্যাডার হওয়ারও সুযোগ পেলেন না, আবার হলো কোনো পরিশ্রমও বেশি হবে, তাহলে ওই সাবজেক্টে পড়ার দরকারটা কি? ঠিক আছে? এটা বেসিকটা আমি বুঝাতে চাইলাম, যে সাবজেক্টটা সহজ এবং পরবর্তীতে অনার্স পাস করে চাকরির ক্ষেত্রে যে সাবজেক্টটাতে সহজ সাবজেক্ট পড়াশোনা করার সুবিধা কি? সুবিধা হলো এর পাশাপাশি আপনি যে সাবজেক্টে প্রাইভেট পড়তে হলেন অনার্স বা মাস্টার্স, তাহলে আপনি চাকরি বাকরি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। আর একটা হলো আপনি যে সাবজেক্টে টেকনিক্যাল ক্যাডার আছে, বাংলা পড়েন বা ইংলিশ পড়েন বা অন্যান্য যে সাবজেক্ট গুলিতে রেগুলার এডুকেশন ক্যাডার হিসেবে টিচার নেই, ক্যাডার নেই, সেই সাবজেক্ট গুলি ভর্তি হলে আপনি তো প্রথম দিকে কষ্ট করতে হলে শেষ পর্যন্ত আপনি ভালো একটা এডুকেশন ক্যাডার হিসেবে অনেকগুলি সার্কুলার থাকে, আপনার ক্যাডার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং এই সাবজেক্ট গুলো আপনি পড়াশোনা করবেন। ঠিক আছে? এটা এখন যারা অন্য সাবজেক্টে পড়াশোনা করতেছেন বা ক্যাডার নাই, তারা আবার কিন্তু যে মন খারাপ করেন না। বিষয়টা একটু আপনাদেরকে অবগতির জন্য জানালাম। থ্যাংক ইউ। এর পরবর্তীতে হ্যাঁ, তো পরবর্তীতে হচ্ছে বিগত বিসিএস পরীক্ষা এবং শিক্ষার্থীদের যে কথা সেগুলো পর্যালোচনা করলে আমরা যেটা দেখি যে ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রিলিমিনারি এবং লিখিতর ক্ষেত্রে ইংলিশ, গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। এই ৩ টি সাবজেক্টেই বেশি সমস্যা দেখা যায় প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে। প্রকৃত অর্থে এই ৩ টা সাবজেক্ট আসলে কিভাবে পড়লে এই সমস্যা থেকে উত্তরণ হওয়া যাবে এবং ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে? থ্যাংক ইউ। এটাও একটা সুন্দর কথা। যে ৩টা কথা বলা হয়েছে, ২টা সাবজেক্ট হলো সায়েন্সের সাবজেক্ট। একটা হলো গণিত, সায়েন্সে যারা পড়াশোনা করে তারা অনার্স বেশি সময় ধরে পড়াশোনা করে। হাই স্কুলে তো আমরা সবাই পড়াশোনা করে আসছি গণিত, কিন্তু পরবর্তীতে যখন হায়ার এডুকেশনে যখন যায়, অনেকের ম্যাথমেটিক্স থাকে না তখন, আবার অনেকের বিজ্ঞান থাকে না। কিন্তু ইংলিশ সবারই কম্পালসারি। এখন বলি যে যারা সায়েন্সে পড়াশোনা করে তারা কিন্তু এই ম্যাথমেটিক্সে আর জেনারেল সায়েন্স এই দুটাতে কিন্তু সুযোগ সুবিধা একটু বেশি পায়। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেক সময় বলে যে আমার বিজ্ঞান না পড়লে হবে আর কি। বিজ্ঞান মানে সে বেসিক নলেজ তার ভালো আছে, যে এসএসসি বা এসএসসি লেভেলে যে আছে ওগুলি তো কম্বাইন করে তো বিভিন্ন গাইড বই লিখছে আর কি। সুতরাং ওগুলি তার একদিন পড়লে বা কয়েকবার করে পড়লে সহজে আয়ত্ত নিতে পারে আর কি। আর যে এখন আর্টস বা কমার্স পড়ছে সে কিন্তু সহজে এগুলি নিতে পারে না, রিসিভ করতে পারে না, তাদের জন্য একটু সমস্যা হয়। আর একটা হলো ইংলিশটা, এটা হলো বেসিক, এটা সবার ক্ষেত্রে যারা আবার ইংলিশ অনার্স বা মাস্টার্স করে তাদের ক্ষেত্রে আরো একটু সহজ হয়ে যায়। আমি যেটা বলবো সেটা হলো ইংলিশ বা গণিত বা বিজ্ঞান এই ৩টা সাবজেক্ট সবারই ভীতি থাকে, বিশেষ করে যারা সায়েন্স লেভেলে থাকে না। আমার কাছে হলো এই ৩টা বুঝে বুঝে পড়তে হবে। এই ৩টাতে কিন্তু অনেক মার্কস। ইংরেজিতে যেমন ৩৫ মার্কস, গণিতে গণিত এবং গাণিতিক মানসিক দক্ষতা এটা মিলে ৩৫ মার্কস, আবার হলো বিজ্ঞানে ১৫ মার্কসের মতো আছে। সুতরাং এখানে কিন্তু ভালো একটা মার্কস থাকে। সুতরাং ভালো করে পড়াশোনা করতে হবে এইভাবে সাজেশন তৈরি করে। এটাও বলি, সাথে সাথে এটাও বলি, যারা শিক্ষার্থী বিসিএস এর জন্য প্রিপারেশন নেবে তাদেরকে শুরুতেই প্রথমে বললাম যে তাকে সিলেবাস সম্পর্কে, কোন সাবজেক্টে কত মার্কস, কি মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে হবে, পুরো সিলেবাসটা কয়েকবার করে পড়তে হবে। দ্বিতীয়ত বলছি সে একটা গাইড বই পড়বে, একটা পড়া শেষ হলে সে বেসিক যে বইগুলো আছে, বোর্ডের বইগুলো আছে সেটা পড়বে। আর তৃতীয় বিষয় হলো সে রুটিন করে পড়াশোনা করবে। রুটিন মানে সে এইভাবে পড়াশোনা করবে, মানে রুটিন করে বলতেছি, করে সাজেশন তৈরি করে। সাজেশন তৈরি করে এই জন্য কিভাবে সাজেশনটা তৈরি করবে এখন বলি। এখন ম্যাথমেটিক্স এর উদাহরণ দিই। ম্যাথমেটিক্স আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাস নিই, তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে বলি আর কি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ অধ্যায় আছে 5টা। তার মধ্যে অধ্যায় 5টার মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে বিএসসির মতে মার্কস থাকার কথা প্রত্যেকটা থেকে 4 মার্কস করে। তাহলে 4 মার্কস করে 5টা অধ্যায় 4 5 20। কিন্তু আসলে কি 4 মার্কস করে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রতি বছর কি থাকে মার্কস?
আমি এটা রিসার্চ করে দেখেছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রতি বছর 5 মার্কস করে 4 মার্কস করে থাকে না। কোন অধ্যায় থেকে দেখেছি যেখান থেকে 4 মার্কস থাকার কথা ছিল ওখানে আছে, ওখান থেকে ছিল 1 মার্কস বা 2 মার্কস। আবার কোন অন্য অধ্যায় দেখেছি যেখান থেকে থাকার কথা ছিল 4 মার্কস, সেখান থেকে একবার দেখেছি 12টা বা 13টা প্রশ্নও ছিল। তার মানে আমাকে সাজেশন তৈরি করতে হবে এইভাবে। আমি কিভাবে সাজেশন তৈরি করব? বাম দিকে আমি লিখবো অধ্যায়ের নাম। অধ্যায়ের নাম হলো 1 নম্বর অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায় বাম দিকে লিখলাম। আর উপরের দিকে কি লিখবো? 35তম বিসিএস, 36, 37, 38 এভাবে 40তম বিসিএস পর্যন্ত লিখবো। লেখা 35তম বিসিএস দিয়ে এখানে উপর থেকে নিচ পর্যন্ত ডাক দিলাম। মানে আমি দেখতে চাচ্ছি যে 35তম 1 নম্বর অধ্যায় থেকে 35তম বিসিএস কয় মার্কস ছিল। আসলে থাকার কথা প্রত্যেক অধ্যায় থেকে 4 মার্কস করে। 35তম বিসিএস এ 1 নম্বর অধ্যায় থেকে কত মার্কস ছিল, 36তম বিসিএস কত ছিল, 37 কত ছিল, 38 কত ছিল, 40তম বিসিএস কত ছিল, দ্বিতীয় অধ্যায় থেকে কত, এইভাবে 35 থেকে 40 পর্যন্ত বিসিএস কোন অধ্যায় থেকে কত মার্কস ছিল। এখন যদি এই ডেটাটা আমার নেওয়া হয় তাহলে কিন্তু অটোমেটিক আমি সাজেশন তৈরি হয়ে যাবে এবং এইভাবেই পড়াশোনা করতে বলবো আমি সবাইকে। আমি এইভাবে পড়াশোনা করতাম। ঠিক আছে, এটা করতে বেশি সময় লাগবে না। এখন অনেকে বলবে এটা আমি কেমনে তৈরি করব। আমি এটা তৈরি করার নিয়ম বলে দিচ্ছি। এটা হলো যেই বই কিনেন না কেন, বইয়ে দেখবেন যে যেই গাইড কিনেন, ওরাকল বা প্রফেসর বা এমপি3 যেটাই কিনেন না কেন, প্রত্যেকটা অধ্যায়ে ওই বিগত বছরের বিসিএস এর কোশ্চেন দেওয়া আছে। এখন 1 নম্বর অধ্যায়ে আপনি চ্যাপ্টারটা খুলে দেখেন যে 1 নম্বর অধ্যায়টা শুরু হয়েছে 2 নম্বর পেজ থেকে। 2 নম্বর পেজের প্রথমেই দেখেন যে কিছু বর্ণনা লেখা আছে, তারপরে বিগত বছরের বিসিএস এর কোশ্চেন লেখা আছে। বিগত বিসিএস এর কোশ্চেন গুলি ওই অধ্যায় থেকে দেখেন 35তমতে আসছে কিনা, 36তম আসছে কিনা, 37 আসছে কিনা, 38 আসছে কিনা, 40তম আসছে কিনা, এবং থেকে থাকলে 35তমতে কয়টা আসছে, 36তম কয়টা আসছে, এভাবে লিখে নেন। এভাবে প্রত্যেকটা। এরপরে দ্বিতীয় নম্বর অধ্যায় সাজেশন করবেন। দ্বিতীয় নম্বর অধ্যায় আছে 20 নম্বর পৃষ্ঠায়। 20 নম্বর পৃষ্ঠাটা আপনি খুলে দেখেন বিসিএস 35তম, 36তম, 37তম এবং 40তম বিসিএস পর্যন্ত কয়টা করে মার্কস ছিল। কোনটা ছিল 2 মার্কস, কোনটা 4 মার্কস, 5 মার্কস, 3 মার্কস, এভাবে ছিল। এখন যখন 1 থেকে 5 পর্যন্ত সবগুলি অধ্যায় কোন অধ্যায় থেকে 35তম থেকে 40তম বিসিএস কত মার্কস ছিল, এই ডেটাটা যদি তৈরি করা হয়ে গেল, আমি মুহূর্তের মধ্যে এক ঝলক যদি আমি তাকাই দেখতে পাবো যে 5 নম্বর অধ্যায় যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, এখান থেকে 4 মার্কস থাকার কথা প্রতি বছর, কিন্তু এখান থেকে প্রত্যেক বছর 8 থেকে 9 মার্কস থাকে। এক বছর আমি দেখেছিলাম ওখান থেকে 13 মার্কসও ছিল। ঠিক আছে, অন্য অধ্যায়গুলিতে কম ছিল, এই অধ্যায় থেকে বেশি ছিল। তার মানে আমি বুঝতে পারবো যে এই 5 নম্বর অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমি যদি সবচেয়ে বেশি ভালো করে পড়াশোনা করি, 5 নম্বর অধ্যায়টা ভালো করে পড়াশোনা করবো। এরপরে পড়াশোনা করবো 2 নম্বর অধ্যায় পড়াশোনা করবো। সেটা কোনটা? বিভিন্ন ওই মহাদেশীয় যে ইয়েগুলি আছে, অঞ্চল ভিত্তিক আলোচনা, বিভিন্ন দেশ মহাদেশ সম্পর্কে আলোচনা করা আছে, এটা সম্পর্কে আলোচনা প্রশ্ন থাকে। সুতরাং আমি যদি সাজেশন তৈরি করি তাহলে কোনটা ভালো করে পড়বো, 5 নম্বরটা পড়বো, 2 নম্বর অধ্যায় পড়বো, তারপরে 3 নম্বর পড়বো, 4 নম্বর পড়বো, 1 নম্বর পড়বো, এইভাবে আমাকে সাজেশন তৈরি করে পড়াশোনা করতে হবে। শুধু এটা আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ বললাম। এখন ম্যাথমেটিক্স কিভাবে সাজেশন তৈরি করবো? ম্যাথমেটিক্স ওইভাবে, সে হলো পাটিগণিতে 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের নাম লিখলো। 1 নম্বর লিখলো সে ওই যে বিভিন্ন সংখ্যা, তারপরে হচ্ছে সুদ কষা, তারপরে হলো শতকরা, তারপরে হলো অনুপাত, এই অধ্যায়গুলির নাম লিখলো। লিখে 35তম থেকে 40তম বিসিএস উপরে হেডিং দিল, নিচে টান দিল, দিয়ে 35তম 1 নম্বর অধ্যায়ে 35তম বিসিএস কয়টা এবং 40তম বিসিএস কয়টা, এভাবে লিখলো। লেখার পরে দেখবে যে আসলে তাকে পাটিগণিত থেকে থাকবে মাত্র হলো, পাটিগণিতে সে অঙ্ক তো ভয় করে, সুতরাং তার দরকার হলো কম অঙ্ক করে কিভাবে সে পাস করতে পারবে। এখন সে 6টা অধ্যায়ের থেকে দেখলো যে কোন অধ্যায় থেকে কত মার্কস থাকে। এখন অটোমেটিক একবার এক ঝলক তাকালে কিন্তু সে বুঝতে পারবে যে এই শতকরা অধ্যায় থেকে বা সুদ কষা থেকে প্রত্যেক বছর 35তম থেকে শুরু করে 40তম বিসিএস পর্যন্ত প্রত্যেক বছর কোশ্চেন আসছে। সে এটা ধরেই নিতে পারে 41তম বিসিএস এ সুদ কষা থেকে এবছরও কোশ্চেন থাকবে। সুতরাং 1 নম্বর সে যদি অঙ্ক করে তাহলে সুদ কষা অঙ্কটা ভালো করে করবে। দ্বিতীয়টা যদি করে সে সুদ কষা অঙ্কটা ভালো করে করবে, কেননা এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায় হলো শতকরা, সে এটা ভালো করে করবে। এভাবে দেখবে আস্তে আস্তে কোন অধ্যায়টা দ্বিতীয় গুরুত্বপূর্ণ, তৃতীয় গুরুত্বপূর্ণ, এভাবে সবচেয়ে কম থাকে কোন অধ্যায় থেকে সেটা 6 নম্বরে করবে। তাহলে আমার কাছে মনে হয় যে পড়াশোনা করতে ইজি হবে। আমি বুঝাতে চাচ্ছি যে 6টা অধ্যায় থেকে মাত্র 3 মার্কস যেহেতু থাকে, তাহলে 3টা মার্কস পাওয়ার জন্য কোন 3টা অধ্যায় ভালো করে পড়তে হবে, ওই 3টা ভালো করে পড়বে, বাকিগুলি মোটামুটি সে দেখে রাখবে। আর যারা ম্যাথমেটিক্স এক্সপার্ট তারা তো সবই দেখবে। ঠিক আছে, এভাবে পড়াশোনা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওই জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স প্লাস হলো ইংলিশ, এটাও হলো এভাবে পড়াশোনা অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে কত মার্কস করে আসছে এভাবে পড়াশোনা করতে হবে। আর একটা হলো যেই সাবজেক্টে যত ভয় সেই সাবজেক্টটা বেশি পড়াশোনা করতে হবে। আমারও অনেকদিন ম্যাথমেটিক্স না করার কারণে আমারও সমস্যা হয়েছিল। পরবর্তীতে এমন ভাবে লাগলাম যে ম্যাথমেটিক্স এর একদম মানে গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবো। তো পরবর্তীতে বেশি অঙ্ক করার কারণে ম্যাথমেটিক্সটা ইজি হয়ে গেছিল। ঠিক আছে, এইভাবে। আবার হলো ইংলিশে অনেক ভয় ছিল, তখন একবার করলাম যে পুরো বই এমন ভাবে পড়াশোনা করলাম যে কয়দিন পর পর পড়াশোনা
মানে রিভাইজ করতাম 15 দিন বা 20 দিন পর পর। পরে দেখতেছি এমন ভাবে যে প্রশ্ন আমাকে করলে আমি অপশন ছাড়াই উত্তর দিতে পারি। সুতরাং যে সাবজেক্ট গুলিতে ভয় বেশি ওই সাবজেক্ট গুলি পড়াশোনা করতে হবে। আর একটা একটু সাজেশন দিই, সেটা হলো আরেকটু বলবো কি, আরেকটু বলি, হ্যাঁ? সেটা হলো যখন যে সাবজেক্ট পড়াশোনা করব ওই টপিক অনেকে রুটিন করে পড়াশোনা করে। আর একটা বললাম যে রুটিন করে পড়াশোনা করতে হবে। প্রথমত হলো সিলেবাস সম্পর্কে ধারণা থাকতে হবে। তৃতীয় নম্বর কোন একটা গাইড বই পড়লো, তারপর বেসিক বোর্ডের বই পড়লো। তৃতীয় নম্বর বললাম যে সাজেশন তৈরি করে পড়াশোনা করতে হবে। তৃতীয় নম্বর হলো রুটিন করে পড়াশোনা করতে হবে। আর টার্গেট থাকতে হবে যে আগামী 2 মাসে বা 3 মাসে আমি শেষ করবো। যদি রুটিন না করে কেউ, আমি নিশ্চিত এটা সে সিলেবাস 2 বছরও শেষ করতে পারবে না, এটা নিশ্চিত আমি। আর যদি সে রুটিন করে রাখে, সে মনে করলো যে এই 1 মাসে রুটিন এভাবে করা দরকার যে অনেকে রুটিন করে একদিনে রুটিন করে, যে আজকে অনেকে সেমিনার দেখতেছে শুনে একটু স্পিডও বাড়বে, ঠিক আছে, পড়াশোনার প্রতি স্পিড বাড়বে। অনেকে বলবে যে আজকে রুটিন করে রাখবো এবং কালকে সকাল থেকে পড়াশোনা করবো। আমি নিশ্চিত অনেকে রাত্রে বসে রুটিন করবে, এবং রুটিন করবে কি কালকে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বাংলা, 9টা থেকে 10টা পর্যন্ত ইংলিশ, 10টা থেকে 11টা থেকে 12টা পর্যন্ত এটা, সকালে ঘুম থেকে উঠবে সে 11টার সময়, ঠিক আছে। এটা সমস্যা। তাহলে মানে সে ওই রুটিন করলো কিন্তু রুটিনের বাস্তবতা দেখবে না। রুটিনটা করতে হবে। আর রুটিন পরের দিনও মনে করবে যে ঠিক আছে আজকে রুটিন হয় না, কালকে পড়াশোনা করবে বা ভালো করে পড়াশোনা করবো। এবং পরের দিনে যে বাজারে বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে বাজার করতে গেল, যে বাজার করতে গেছে ও বাজার করতে গেল, আবার হলো বাজার থেকে আসে আবার সে রেস্ট নিতে সেদিন চলে গেল, ইস রে 2 দিনই মিস হয়ে গেল। তার মানে সে প্রতিদিনই হতাশ হলো যে আজকে পড়াটা পড়তে পারলাম না, পরের দিনে পড়তে পারলাম না। তার মানে সে যে রুটিন করেছিল, রুটিনের প্রতি ভালো লাগা বা শ্রদ্ধাবোধ ওটাও কমে যাবে। তাই আমার কাছে মনে হয় যে সাজেশন তৈরি করতে হবে এইভাবে, সরি রুটিন করতে হবে এইভাবে, যে সপ্তাহব্যাপী বা 15 দিন ব্যাপী বা 1 মাস ব্যাপী। আমি বলবো যে সপ্তাহব্যাপী সে করতে পারে, অথবা 15 দিন ব্যাপী। 15 দিন ব্যাপী সে কিভাবে রুটিন করবে? 15 দিন ব্যাপী সে হলো 10টা সাবজেক্ট আছে, সে অথবা 10 দিনের রুটিন গুলো, 10টা সাবজেক্ট আছে 10 দিনের রুটিন করলো। এখন সে ইয়া করবে যে প্রত্যেকটা বই সে প্রথম 10 পেজ করে সে পড়াশোনা করবে প্রথম 10 দিন। যে আজকে থেকে শুরু করলাম, আজকে হলো 9 তারিখ, আগামী 19 তারিখ পর্যন্ত প্রত্যেকটা বই বাংলার প্রথম 10 পৃষ্ঠা পড়বো, ইংরেজি প্রথম 10 পৃষ্ঠা পড়বো, এটা করতে পারে। অথবা সে সাজেশন যদি তৈরি করে থাকে যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, ওই অধ্যায়টা আগে করবে, সে এইভাবে পড়াশোনা করবে আর কি, ঠিক আছে। কেননা প্রতিদিন অধ্যায় রুটিন করলে প্রতিদিন তো সে হতাশাগ্রস্ত হবে। এই জন্য একবারে দীর্ঘমেয়াদী অথবা 1 মাস ব্যাপী সে রুটিন করতে পারে। সে 1 মাস ব্যাপী রুটিন করে কিভাবে করবে? তার টার্গেট হলো 3 মাসে সে রুটিন পুরো বিসিএস সিলেবাস যতগুলি আছে বই শেষ করবে। এখন 1 মাস রুটিন করে করবে কি? সে 1 মাস ব্যাপী প্রত্যেকটা বইয়ের 33% মানে 3 ভাগের 1 ভাগ সে পড়াশোনা করবে। সাপোজ উদাহরণস্বরূপ আমি বলছি, বাংলা বইয়ে আছে 100 পৃষ্ঠা। একটা বই কিনেছি, ওই বইয়ে আছে 100 পৃষ্ঠা। তার মানে ওই 100 পৃষ্ঠা 33 পৃষ্ঠা পড়বো এই জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। আজকে 9 তারিখ জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত বাংলা বইয়ের আমি 33 পৃষ্ঠা পড়ে শেষ করব। অঙ্কের বই আছে হলো ধরলাম 100 পৃষ্ঠা। অঙ্কের বইয়ের আমি প্রথম 33 পৃষ্ঠা শেষ করব। এভাবে প্রথম 33 পৃষ্ঠা প্রথম মাসে গেল, পরের 33 থেকে 34 থেকে 66 পৃষ্ঠা দ্বিতীয় মাসে গেল, পরের লাস্টের 1/3 যেটা থাকবে ওটা হলো পরের মাসে। মানে টার্গেট নিল 3 মাসে সে বই শেষ করবে। এই জন্য 1/3 করে করে 3 মাসে সে বইটা শেষ করবে। তাহলে আজকে সে বাজারে গেল, বা আজকে বাইরে ঘুরতে গেল, বা আজকে সকালে ঘুম থেকে ওঠার কথা ছিল 8টা, সে 10টার সময় উঠছে, তাও সমস্যা নেই, সমস্যা নেই। সে এখন পড়তে পারে না, সকালে পড়তে পারে না, দুপুরের পরে পড়লাম, দুপুরে পড়তে পারে না, রাত্রে পড়লাম, ওই রাত্রের মধ্যে আমাকে পড়লেই হলো, ঠিক আছে। এভাবে পড়াশোনা করলে আমার মনে হয় যে সে অবশ্যই সাকসেস হবে। আমি যেটা বলছিলাম সেটা হলো 3 মাস ব্যাপী, যে আমি বললাম যে 3 মাস ব্যাপী সে টার্গেট রাখতে পারে। আসলে সে কতদিনে শেষ করতে পারে সেটা তার উপর বেসিস করবে। প্রথম মাসে এভাবে 1 মাস ব্যাপী টার্গেট নিতে পারে, 3 মাসের টার্গেট নিতে পারে, তার মধ্যে 1/3 সে পড়ে যদি 1 মাসের মধ্যে শেষ করতে পারে, তাহলে ঠিক আছে, তার 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এখন প্রথম 1/3 যদি পড়তে যায় 1 মাসে শেষ হচ্ছে না, 1.5 মাস লাগতেছে, তারা সে ধরে নিবে তার টার্গেট 3 মাস থেকে টার্গেট 4.5 মাস করে ফেলবে, ঠিক আছে। এভাবে সে টার্গেট রাখতে হবে। টার্গেট যদি সে 4.5 মাস রাখে, 4.5 মাসে শেষ না হলে 6 মাসেও শেষ হবে। কিন্তু যদি টার্গেট না রাখে 6 মাসে না 6 বছরেও শেষ হবে না। বাস্তব কথা হলো এটা। এজন্য টার্গেট রাখতে হবে আগামী 3 মাসে বা 4 মাসে অন্তত রিডিং পড়ে হলে একবার করে শেষ করতে, ঠিক আছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় বলবো এক লাইন এটার আন্ডারে, সেটা হলো রুটিন করে যেটা বললাম, ওই যে আমি কি বলতেছি শোন, সেটা হলো যে রুটিন করে যখন পড়াশোনা করবে, অনেকে করে যে ওই যে বললাম না 1 ঘন্টা এক দিনে 5টা 6টা সাবজেক্ট পড়তে চাই। 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা অঙ্ক, এরকম
সাপোজ একজন পড়াশোনা করতেছে, টেন্স পড়াশোনা করতেছে, সকাল সে রুটিন ছিল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সে টেন্স, 8টা থেকে 9টা পর্যন্ত টেন্স পড়াশোনা করবে, এবং 1 ঘন্টার মধ্যে টেন্সের যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3-4 টেন্সের মধ্যে সে প্রেজেন্ট এবং পাস্ট পড়তেই সে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। এখন তার রুটিন তো শেষ, 1 ঘন্টার মধ্যে ইংলিশ পড়ার ছিল, রুটিন ছিল, পরের সেশন হলো তার অঙ্ক করার সেশন। এখন হলো সে অনেকে ওই টেন্সের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স পড়া শেষ করে সে অন্য অঙ্কতে চলে যায়। আমি বলবো এটা করা অবশ্যই ভুল। এখন কেন অঙ্ক ভুল? এখন পরবর্তী অঙ্ক করতেছে, অঙ্ক কি হচ্ছে, আবার শেষ ধরলাম যে সে অনুপাত অঙ্ক করতেছে বা সুদ কষা করতেছে, সুদ কষার অঙ্ক যে গাইড বই পড়তেছে বা যে বই পড়তেছে, সে বই দেওয়া আছে সুদ কষার 20টা অঙ্ক, সে 10টা অঙ্ক করতে তার 1 ঘন্টা শেষ হয়ে গেল। সে এখন আবার অন্য সাবজেক্ট তার পড়ার সময় অন্য সাবজেক্টে চলে গেল। তাহলে কি হবে, ওই এক সপ্তাহ পরে আবার ফিরে আসছে, তার হলো ওই ইংলিশ পড়ারই আসছে। এখন ইংলিশ তো কতদূর পড়ছিল এখন সে খুঁজে দেবে, গতবার কতটুকু পড়ে রাখছিলাম, গতবার তো পড়ে রাখছিলাম টেন্সে কতটুকু পড়ছিলাম, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, এখন ফিউচার টেন্স পড়ার দরকার। এখন ফিউচার টেন্স তো সহজে মাথায় আসতেছে না, এখন তখন বলতেছে ঠিক আছে এখন প্রেজেন্ট টেন্স কি পড়েছিলাম একটু দেখে রাখি, তারপরে দেখে নি, তারপরে পাস্ট টেন্স কি পড়েছিলাম ওই রুলস রেগুলেশন গুলি, নিয়ম নীতিগুলো একটু দেখে নি, ওই রুলস রেগুলেশন প্রেজেন্ট এবং পাস্ট টেন্স পড়তে পড়তে স্যার 1 ঘন্টা আবার শেষ হয়ে গেল, ফিউচার টেন্স জানতেই পারলাম না, তার মানে সে সারা জীবন খালি টেন্সের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স পড়ে গেল। ঠিক আছে, তো এরভাবে হলো সমস্যা। আবার সে অঙ্ক এখন করবে, অঙ্ক করতে যে এখন সুদ কষার অঙ্ক তো করছিল 20টার মধ্যে 10টা, তাতে 1 ঘন্টা আবার শেষ হয়ে গেছে। তো এখন মনে করতেছে এখন 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক করার কথা, এখন 11 নম্বর সূত্র বুঝতেছে না, এখন মনে করতেছে 1 নম্বর থেকে তো সহজ সহজ অঙ্ক ছিল, 1 নম্বর কি কি সূত্র কাজে লাগাইছে 1 নম্বর থেকে সূত্রগুলি দেখতে, ওই সূত্রগুলি দেখতে যে আবার 1 ঘন্টা শেষ হয়ে গেছে তার মানে সারা জীবন সে সুদ কষার 1 থেকে 10ই করবো, আর অধিকার যাওয়ার দরকার হবে। আমার প্রশ্ন হলো, সাজেশন হলো, যখন যে টপিকটা পড়বো, আমি যখন টেন্স পড়া শুরু করেছি পুরো টেন্স পড়ে শেষ করে অন্য টপিক্সে যাবো, অন্য সাবজেক্টে যাবো। যতক্ষণ না টেন্স পড়তে আপনি 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টা, বা সকাল থেকে দুপুর পর্যন্ত লাগতে পারে, শুধু দুপুর না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগতে পারে, শুধু সন্ধ্যা না সকাল থেকে রাত পর্যন্ত হয়ে যেতে পারে। আমি বলছি যে টেন্স যখন পড়াশোনা শুরু করবো, টেন্স পড়া শেষ করে তারপরে অন্য সাবজেক্টে যাব। আমি যখন ম্যাথমেটিক্স করতেছি, যখন সুদ কষা করতেছি, সুদ কষা পুরো অধ্যায়টা শেষ করা পর্যন্ত, অন্য না করা পর্যন্ত অন্য কোনো টপিক্সে যাব না। সুদ কষা যখন পুরো আমার পুরো অঙ্কটা শেষ করা হলো, সেটা 1 দিনও লাগতে পারে, 1 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টা লাগতে পারে, ওই পুরোটা শেষ করার পরে অন্য টপিক্সে যাবে। এভাবে যদি কেউ পড়াশোনা করে ইনশাল্লাহ সে সফলকাম হবেই হবে। এতটুকু ছিল, এরপর দিতে পারবো। ভাই 43তম বিসিএস এর সার্কুলার দিয়ে দিয়েছে, হয়তো আর কিছুদিনের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষা হবে। তো এই স্বল্প সময়ে এই প্রিলিমিনারি পরীক্ষার পূর্বে এই টাইমটুকু এখন আসলে যারা পরীক্ষার্থী আছে তারা কিভাবে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিবে? হ্যাঁ, ধন্যবাদ, অনেক সুন্দর একটা কোশ্চেন। আসলে প্রস্তুতি ইতিমধ্যে আমার কাছে মনে হয় যে যারা পরীক্ষা দিবে, অ্যাপ্লিকেশন করেছে বা অ্যাপ্লিকেশন করবে, তারা কিন্তু ইতিমধ্যে প্রিপারেশন নিয়ে নেওয়ার কথা। আমি নিশ্চিত যে অনেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা সিরিয়াসলি অংশগ্রহণ করবেন, তার মোর দ্যান 80% স্টুডেন্টরা পড়াশোনা ইতিমধ্যে করে ফেলেছে। সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো কিভাবে পড়াশোনা করবো, পড়াশোনা আগে যেগুলি করছি ওগুলি, আমার যে বললাম যে সাজেশন তৈরি করে পড়াশোনা করতে হবে, সেই সাথে নতুন নতুন বিষয় যদি কিছু পাই সেটা আমাকে নোট করে রাখতে হবে আর কি, তাহলে যেন ওটাগুলি আমার, ওই বিষয়গুলি যেন আমার কাজে লাগে। আর একটা হলো বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। আমি আরেকটি কথা বলে রাখি, এটা 43তম বিসিএস এ আসলে কখন কোথা থেকে কোশ্চিন দিবে এটা কিন্তু বলা মুশকিল। এই জন্য আমি সবাইকে সাজেশন দিব, সবাই যে যেই বই পড়ছেন না কেন, আমি ধরে নিছি যে সবাই বই পড়ে সব শেষ করছেন একবার করে অন্তত। আমার সাজেশন হলো প্রত্যেকেই জব সলিউশন আছে, জব সলিউশনটা একবারে ঠোঁটস্থ করবেন, এবং জব সলিউশনটা পড়বেন এইভাবে, সেটা হলো ইয়েটা অনুযায়ী যদি একবার শেষ করে থাকে সেটা তো ভালো, আর একবার বলতেছি সেটা হলো জব সলিউশন শেষ করার আগে আর একটা কাজ করবে, সেটা হলো জব সলিউশন শেষ করবে। জব সলিউশন তো সবগুলি প্রশ্ন, তার আগে প্রত্যেকটা অধ্যায়ে বাংলা, ইংলিশ, অঙ্ক, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, তারপর যেটা হলো কি থাকে নৈতিকতা, যতগুলি বিষয়, জেনারেল সায়েন্স, যতগুলি সাবজেক্ট আছে সবগুলি সাবজেক্ট দ্রুত 2 দিনে, 3 দিনে, 4 দিনে, 5 দিনে, যে যতটুকু সময় পারেন পড়ে মোটামুটি 15 দিন, 20 দিন বা 1 মাস, বা কেউ 2 মাস লাগে, এই 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে সবগুলি সাবজেক্ট একবারে পড়ে শেষ করেন। পড়ে শেষ করে মানে যেই সাবজেক্টটা, মানে যেই বইটা আপনি পড়ছিলেন, আমি ওরাকল পড়ছি, আমি ওরাকল শেষ করবো, বা প্রফেসর পড়ছি, প্রফেসর শেষ করবো, বা MP3 পড়ছি, ওই বইগুলি একবার পড়ে শেষ করেন। আপনি যে বর্ণনা পড়ছেন, বর্ণনার পরে বিভিন্ন বিগত বছরের কোশ্চেন গুলি আছে, ওই প্রশ্ন সলভ সহ একবার শেষ করে নেন। শেষ করে নিয়ে এখন আপনি মাঠে নামেন হলো পরীক্ষা দেওয়ার মতো। জব সলিউশন শেষ, পরীক্ষা মানে যখন আপনি পড়তে যাবেন, এটা পরীক্ষার মতো। পরীক্ষা মানে আপনি একটা করে
সালের কোশ্চিন দেওয়া আছে, আপনি 41তম বিসিএস এর কোশ্চিন দেওয়া আছে, 40তম বিসিএস এর আপনি পরীক্ষা দেন, পরীক্ষা দিতে যাওয়া তো অটোমেটিক বুঝতে পারবেন যে ইতিমধ্যে তো আমি বই সবগুলি পড়ে আসছি, বাংলা, ইংলিশ, অঙ্ক, জেনারেল নলেজ যেগুলো আছে সবই তো পড়ে আসছি, তাহলে আমি 40তম বিসিএস পরীক্ষা দিতে কতটুকু পারি? যেটা পারেন না, যেটা পারেন সেটা তো পারেন, যেটা পারেন না ওটা লাল মার্ক করে রাখবেন, ওই নাম্বার। অনেকে আবার ওই যে কৃপণতা করে যে নতুন বই দাগ দিয়ে রাখবো, কেমন না কেমন হয়ে যায়, ঠিক আছে? আমার সাজেশন হলো অনেকে দাগ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আমি করতাম কি, এইভাবে দাগ দিয়ে রাখতাম, ওই দাগ দিয়ে দিয়ে পড়াশোনা করতাম আর কি। যেটা পারতাম না, যখন 40তম বিসিএস এর সবগুলি কোশ্চেন শেষ হয়ে গেল 200টা, এখন আমি ওই দাগ দেওয়া আমি পারি না, মোটামুটি ধরেন যে 200টার মধ্যে 20টা পারি। ওই 20টা আমি আবার সেকেন্ড টাইম আবার পড়তাম, তার মানে সেকেন্ড টাইম আবার আরেকটু ঝাঁঝরা হয়ে গেল ওই 20টা প্রশ্ন আমার, তার মানে পরবর্তীতে আমার ভুল হবে না। এইভাবে আমি বলবো কি, পুরো জব সলিউশন প্রথমত প্রত্যেকটা বই একবার করে পড়ে রিডিং পড়ে শেষ করে নেন, তার পরবর্তীতে জব সলিউশন টার্গেট নেন, এবং জব সলিউশন টার্গেট নেন বিসিএস পরীক্ষা দিচ্ছেন এই মনে করে, ঠিক আছে? এবং পড়াশোনা করবেন এইভাবে, আগে বিসিএস এর কোশ্চেন গুলো শেষ করবেন, 10তম থেকে 40তম বিসিএস এর যত কোশ্চেন আছে একদম হাফেজের মতো মুখস্থ করবেন, মানে অবশ্যই পড়বেন, মানে একটাও যেন আপনার ভুল না হয়, এবং এমন ভাবে পড়াশোনা করবেন অপশনই যেন দেওয়ার না লাগে, আপনাকে বলবে যে এই প্রশ্নটা আহ উত্তরটা কি হবে, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, আপনাকে যেন অপশন না দেয় দিতে হয় আর কি, আপনি যেন অটোমেটিক উত্তর যেন বলে দিতে পারেন, এইভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে? আর একটা হলো পড়াশোনা, ওই যে সেটা বললাম যে বিসিএস এর কোশ্চেন আগে শেষ করবে, তারপর যদি কিছু পড়াশোনা করবে তারগুলি নন ক্যারিয়ারের যে প্রশ্নগুলি আছে সেটা পড়াশোনা করবে, এবং পড়াশোনা করবে এইভাবে সর্বশেষ বিভিন্ন নন ক্যারিয়ার পরীক্ষা, মানে 2020 সালে যেগুলো পরীক্ষা হয়েছে জব সলিউশন বই যেটা আছে সেটা আগে শেষ করবে, তারপরে 2019 সালে, 2018 সালে, 17 সালে, 15 সালে, 14 সালে, এভাবে আস্তে আস্তে পিছনের দিকে যাবে, মানে সর্বশেষ থেকে শুরু করে পিছনের দিকে যেতে থাকবে যত দূর পর্যন্ত যেতে পারে। এখন অনেকে কি করে, সবচেয়ে জব সলিউশনের প্রশ্ন দেওয়া আছে 2008 সাল থেকে, উনি পড়াশোনা শুরু করেছে 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত শেষ করবে, এখন 2008 থেকে 10 সাল পর্যন্ত পড়তে ওনার 2 মাস লেগে গেছে, শেষ পর্যন্ত 2015 বা 20 বা 19 বা 20 এগুলো পড়তেই পারে না, মানে ওগুলি থেকে তো পিএসসি যে কোশ্চেন প্রশ্ন করবে, উনি তো প্রশ্নকর্তা রিসেন্ট কোশ্চেন গুলো থেকেই তো প্রশ্ন করবে, উনি যে এত কষ্ট করে 8, 9, 10 সাল পর্যন্ত পড়লো, ওটাতে কোনো লাভই হলো না পরে। অপরপক্ষে একজন পড়াশোনা করছে, বিসিএস এর প্রশ্ন পড়ছে 2020 সালে, বিভিন্ন ক্যাডার বা নন ক্যাডার প্রশ্ন পরীক্ষা সলভ করছে, 19 সালে করছে, 18 সালে করছে, এই তিনটা করেই সে লাভবান হয়েছে, কেননা বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই বিভিন্ন বিসিএস এর বা অন্যান্য নন ক্যাডার পরীক্ষা যেগুলো দিচ্ছে সেখান থেকে কমন পড়ছে। সুতরাং আমার সাজেশন হলো ওই পিছন থেকে শুরু না করে 2008 সাল, 9 সাল, 10 সাল এভাবে না পড়ে পড়াশোনা শুরু করবেন বিসিএস এর সবগুলি 10তম থেকে 40তম বিসিএস, এর পরবর্তীতে 2020, 19, 18 এইভাবে বিভিন্ন নন ক্যাডারের বিভিন্ন প্রশ্নগুলি সলভ করবেন, ঠিক আছে? আমি নিশ্চিত যে এই পুরো জব সলিউশন যদি মুখস্থ করতে পারেন, শেষ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আবার অনেকে বলবে এত বড় জব সলিউশন, অনেকে শুনেই ভয় পাবে, অনেকে মনে হয় যে ইতিমধ্যে হয়তো অনেক হার্টবিট বেড়ে গেছে এই কথা শুনে আর কি, অজ্ঞান হয়ে গেলে যেতে পারে আর কি, যারা পড়াশোনা করে না আর কি, ঠিক আছে? যে একটু মজা করলে বললাম, যাই হোক, যেটা বলছিলাম, আর বেশি সময় নেবে না, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করবো। যাই হোক, যেটা বলছিলাম যে ওই কোন টপিকটা হেরা ফেললাম, ও জব সলিউশন। অনেকে বলে যে অনেকগুলি প্রশ্ন আছে, অনেকগুলি প্রশ্ন নাই, কেন নাই আমি ব্যাখ্যা দিতেছি। বিসিএস এর সব মিলে কতটা প্রশ্ন? বিসিএস সব মিলে প্রশ্ন হলো 10তম থেকে যদি বলি 35তম বিসিএস পর্যন্ত 100 মার্কসের প্রশ্ন হতো, তাহলে 2500 কোশ্চেন, 2500 কোশ্চেন, আর 35তম থেকে 40তম বিসিএস এ আর 5টা, মাঝখানে এই 5টা বিসিএস এ 200 করে হলো 1000 কোশ্চেন, তাহলে আগের 10তম থেকে 35তম পর্যন্ত 2500 কোশ্চেন, আর এখন হলো আহ পরবর্তী 35তম থেকে 40তম পর্যন্ত 200 করে 1000, তাহলে 3500 কোশ্চেন। মাত্র এতদিন পর্যন্ত বিসিএস এ যত প্রশ্ন আছে বইয়ে সব মিলে 3500 কোশ্চেন। 3500 প্রশ্ন পড়া কি খুব কঠিন? খুব কঠিন না। একদিনে একটা 500 বিসিএস এর প্রশ্ন পড়া কোনো ব্যাপারই না, পড়াই যায় আর কি। আবার অনেকের কাছে ব্যাপারও হইতে পারে, ঠিক আছে? 5টা বিসিএস এর কোশ্চেন একদিন আপনি শেষ করতে পারবেন না, তাহলে তো সমস্যা, পড়তে হবে। তাহলে 5 দিনে যদি আমি 5টা বিসিএস এর 500 করে কোশ্চেন পড়ি বিসিএস এর, তাহলে আমার লাগবে মাত্র 5 7 35, আমার 7 দিনে আমার পুরো বিসিএস এর প্রশ্ন আমার শেষ হয়ে যাবে। ধরলাম 7 দিন লাগার কথা, আপনি 10 দিনে শেষ করেন বা 15 দিনে শেষ করেন, তাও হবে। আমি এক্সাম্পল দিতেছি। তাহলে আমার মাত্র 3500 কোশ্চেন। আর ধরলাম যে নন ক্যারিয়ার প্রশ্ন, নন ক্যারিয়ার প্রশ্ন খুব বেশি না। আমি ধরলাম যে প্রতিটা সালে কয়টা প্রশ্ন পরীক্ষা হয়েছে, প্রতিটা হ্যাং হয়ে গেল নাকি, কথা বলবো আমি? আচ্ছা যাই হোক, বলছি যে আহ, আহ, যেটা বলছি যে নন ক্যারিয়ারের প্রশ্ন, সাপোজ ধরলাম যে 2018 সালে কয়টা পরীক্ষা হয়েছে, 2018 সালে পরীক্ষা হয়েছে, সাপোজ ধরলাম যে 30টা পরীক্ষা হয়েছে, 30টা বিভিন্ন ইয়ার প্রশ্নপত্র জব সলিউশনে দেওয়া আছে, তাহলে 30টা যদি 100 মার্কস করে প্রশ্ন হয়, তাহলে 30টা বিভিন্ন অর্গানাইজেশনের পরীক্ষার জন্য কোশ্চেন আছে হলো 3000, তাহলে আমি যদি 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত পড়ি, এরকম হলো, তাহলে 30,000 প্রশ্ন। তো 30,000 প্রশ্ন পড়া কি খুব কঠিন? আমি 60 দিন লাগবে, 30,000 প্রশ্ন পড়তে 60 দিন লাগবে, ঠিক আছে?
60 দিনে আমি যদি 30,000 প্রশ্ন যদি আমি যদি জানি যে 60 মানে মাত্র আমি 30,000 এর নন ক্যারিয়ারের প্রশ্ন আর 3,500 এর মতো আমার যদি বিসিএস এর প্রশ্ন পড়ি, তাহলে আমি ইনশাল্লাহ মোটামুটি চাকরি পেয়ে যাবো। বেশিরভাগ প্রশ্ন ওখান থেকে কমন পড়বে, ওখান থেকে কমন না পড়লে ওই স্টাইলে পড়বে, ওই স্টাইলে না পড়লেও ওই অপশন গুলি উত্তর হবে না, এটা আমি জানতে পারি। আর ওইগুলি অপশন না হলে বাকি যে একটা বা দুইটা অপশন থাকবে ওই দুটার মধ্যে থেকে আমি বাছাই করে নিতে পারবো। তার মানে মোটামুটি প্রিপারেশন অনেকটাই কঠিন হয়ে যাবে। তা আপনি মাত্র একটা চাকরি পাবেন, বিসিএস ক্যাডার হবেন বা বিভিন্ন সরকারি ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস চাকরি পাবেন, মাত্র 30,000 কোশ্চেন মুখস্থ করতে পারবেন না? এত ওই ইউনিভার্সিটিতে অনার্স বা মাস্টার্সে বা এসএসসি বা ইন্টারমিডিয়েটে এত কিছু সূত্র মুখস্থ করলাম, এত মুখস্থ করলাম, এটা না করতে পারলে তো হবে না। সুতরাং টার্গেট রাখতে হবে মাত্র 30,000 কোশ্চেন, এটা তো অবশ্যই পারবো। প্রতিদিন যদি 500 করে প্রশ্ন পেলে আমার 2 মাস লাগবে, না 3 মাস লাগলো, না 4 মাস লাগলো, 6 মাসই নেন, ঠিক আছে? এভাবে আপনি টার্গেট নেন, ঠিক আছে? তবে আরেকটা হলো, যারা তাজুল ইসলাম বিসিএস পরীক্ষা দিবেন, যতটুকুই প্রিপারেশন থাকুক না কেন, তারা অল্প সময়ে শেষ করার জন্য ওই এইভাবে সাজেশন তৈরি করে পড়াশোনা করবে, যে অধ্যায়গুলি বেশি গুরুত্বপূর্ণ ওটা আগে পড়বে, কম গুরুত্বপূর্ণ গুলি পরে পড়বে, ঠিক আছে? এভাবে তাহলে পড়াশোনা করলে খুব দ্রুতই শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? আর একটা বিষয় হলো যে যেটা এখন সাপোজ আজকে যে কথা শুনতেছে, সে একটা লাইনে পড়ে না বিসিএস সম্পর্কে, কিন্তু সে 43তম বিসিএস এ অংশগ্রহণ করবে। আমার ইয়া হলো যে একটা লাইনও না পড়ে 43তম বিসিএস এ অংশগ্রহণ করতে যাচ্ছে, তার জন্য ইয়া থাকবে যে মেন্টালি যেন উনি সেট আপ করে, মানসিকভাবে যেন প্রস্তুতি গ্রহণ করে যে আমি 43তম বিসিএস এই অংশগ্রহণ করবো এবং 43তম বিসিএস এ ক্যাডার হয়েই ছাড়বো। সে যদি মনে করে 43তম বিসিএস এর নর্মাল পরীক্ষা দেবো, পরবর্তীতে আস্তে আস্তে ভালো করে পড়াশোনা করবো, তাহলে 43তম টিকবে না, 44তম টিকবে না, 45তম টিকা কঠিন আছে, ঠিক আছে? কারণ টার্গেট ফিক্সড করতে হবে। 43তম তুই টিকবে, এই কথা যদি আমি জিদ কাজ করি, তাহলে পড়াশোনার স্পিড বাড়বে, তাছাড়া স্পিড বাড়বে না, ঠিক আছে? তখন 43তম না হলে 44তম তো ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আর যদি সে টার্গেটে রাখে 43তম এমনি মডেল টেস্টের মতো করে দেবো, 44তম একটু মোটামুটি ভালো দেবো, 45তম ক্যাডার হয়ে যাবো। সে যদি টার্গেট রাখে 45তম, 45 না 50তম বিসিএস এ সে ক্যাডার হতে পারবে না। কেন হতে পারবে? সরি, এটা এভাবে বলা ঠিক হয় না, আসলে 50তম হইতে পারবে না। এই জন্য সে একবার বা দুইবার বিসিএস দেওয়ার পরে যখন হবে না, বারবার হচ্ছে না, সে হতাশই হবে না, ঠিক আছে? আর একবার যদি সে বিসিএস প্রিলিতে কেউ টিকে যায়, অটোমেটিক সে বাকিগুলিতে এমনি টিকে যাবে। সে কারণ সে জানে কিভাবে পড়াশোনা করতে হয় বা পড়াশোনা করলে প্রিলিতে টিকে যায়, ঠিক আছে? এই বিষয় সম্পর্কে তারপরে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে টোটাল মার্ক হচ্ছে 200, এখানে এভারেজ 120 পেলে হয়তো পিলি পাস করা যায়। তো আমরা অনেকেই কি করি যে প্রিলিমিনারিতে 200 মার্কের ফুল প্রিপারেশনের জন্য পড়াশোনা করি, যে আমি 200-র মধ্যে 200 পাওয়া, এই মাইন্ড নিয়ে পড়াশোনা করি। আসলে তো 200 পাওয়ার এখানে দরকার নেই। এখানে মূলত আসলে কিছু টপিক বাদ দিয়ে, বিসিএস যেহেতু অনেক বড় একটি সিলেবাস, তো এখানে আগে দেখতে হবে আমরা কি বাদ দিয়ে পড়াশোনা করব। তো এই ক্ষেত্রে প্রিলিমিনারির ক্ষেত্রে কোন সাবজেক্ট গুলোতে গুরুত্ব দেওয়া উচিত এই 120 মানে পাস করার ক্ষেত্রে? আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর একটা প্রশ্ন। আসলে কোন সাবজেক্ট গুরুত্ব দেওয়া উচিত এটা যদি আমি বলে দিই, তাহলে স্টুডেন্টকে কিন্তু এটা চাপ দিয়ে প্রেশার দিয়ে দেওয়া হলো আর কি। যদি না তোমাকে সায়েন্সই পড়তে হবে, না তোমাকে এই আর্টসই পড়তে হবে, না তোমাকে কমার্সই পড়তে হবে, না তোমাকে মেডিকেলে পড়াশোনা করতে হবে, ডাক্তারি হতে হবে, না তোমাকে ইঞ্জিনিয়ারিং লাইনে কোচিং করতে হবে, পড়াশোনা করে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। আসলে এটা বলা আসলে প্রেশার ক্রিয়েট করা হবে। আমি এটা বলতে চাইলাম, আমার যেটা পড়াশোনা করতাম, আমার কাছে যেটা ভালো লাগতো, যার কাছে যে সাবজেক্টটা সহজ, সে সেই সাবজেক্ট গুলি যোগ করে করে দেখবে যে সে কত মার্কস পায়। আমার যেমন জেনারেল নলেজ যেমন ভালো লাগতো, এই জন্য আমি টার্গেট রাখতাম কি, জেনারেল নলেজ বাংলাদেশ বিষয়াবলী 30 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলী 20 মার্কস, তাহলে আমার 50 মার্কস। আমার জেনারেল নলেজ ভালো লাগতো, এই জন্য আমি এরকম গুলি রাখতাম যে প্রথমে বাংলাদেশ বিষয়াবলী দাগাবো পরীক্ষার হলে, 30 মার্কস হয়ে গেল। তারপরে আন্তর্জাতিক বিষয়াবলী দাগাবো আর 20 মার্কস, 50 মার্কস হয়ে গেল। দাগাবো মানে মার্কস এতটুকু আছে ওই সাবজেক্টে, সেটা আমি ধারণা করি। বাংলাদেশে 30 মার্কস, আন্তর্জাতিকে 20 মার্কস, 50 মার্কস। তারপরে বাংলাদেশের আন্তর্জাতিক পড়লে ভূগোল মোটামুটি অনেকটাই হয়ে যায়, সুতরাং 60 মার্কস হয়ে গেল আমার। তখন আবার ভাবতাম যে এর মধ্যে আবার বাংলাতে 35, তাহলে আমার এদিকে 60 হয়ে গেল, আর ওদিকে বাংলাতে 35, সুতরাং আমার 95 হয়ে গেল। এর পরবর্তীতে আর ম্যাথমেটিক্সে আমি মানসিক দক্ষতা মোটামুটি খুব ভালো লাগে আর কি। আর ম্যাথমেটিক্সে মোটামুটি পারবো, সুতরাং ওখানে মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি, এখানে মোটামুটি আমি কিছু অংশ তুলতে পারবো। এখান থেকে মোটামুটি 35 মার্কস থাকে, তাহলে 195, আর এদিকে 35, মোটামুটি আমার 120 পার হয়ে যায় আর কি। এরপরে ইয়া আছে, ইংলিশ আছে, ইংলিশ যদি একটু ভয় লাগতো, তারপর আবার ইয়ে আছে, নৈতিকতা, এগুলো বাদ দিতাম। আমি মেইনলি যখন আমি মার্কস গুলি যোগ করতাম, আমি জেনারেল নলেজটা আগে যোগ করতাম, আন্তর্জাতিক, এর পরবর্তীতে বাংলা, এর পরবর্তীতে ম্যাথমেটিক্স এর কিছু অংশ এইভাবে যোগ করতাম। এখন যে ম্যাথমেটিক্সে পড়াশোনা করে,
সে এইভাবে যোগ করবে। যে এখন ইংলিশে পড়াশোনা করে সে এখন শুরু করবে সে ইংলিশ দিয়ে, ইংরেজিতে আমি এত মার্কস পাবো, সে আবার ম্যাথমেটিক্সে ভালো, সে ম্যাথমেটিক্সে এত পাবো, তার আবার বাংলাও ভালো লাগে, সে বাংলা ভালো লাগে, তার আমি জেনারেল নলেজটা পরে দেখাবো। মানে জেনারেল নলেজ কারো কঠিন লাগে অনেক। আমার এক ফ্রেন্ড ছিল, সে ম্যাথমেটিক্সে ফুল মার্কস পায়, ইংলিশে মোটামুটি ভালো মার্কস পায়, যে জেনারেল নলেজে বাংলাদেশ আন্তর্জাতিকে 50 মার্কস, তার মধ্যে 2 মার্কস 3 মার্কস পায় আর কি। এরকম আমাকে একদিন শেয়ার করছিল আর কি। ঠিক আছে, আমার কাছে আন্তর্জাতিক বিষয় বলে জেনারেল নলেজ ভালো লাগে, ও জেনারেল নলেজে একদম মানে 2 মার্কস 3 মার্কস 50 এর মধ্যে আর কি। ঠিক আছে, তো সুতরাং যার কাছে যে সাবজেক্ট গুলি ভালো লাগে সেই সাবজেক্ট গুলি সে যোগ করে করে মিলাবে যে আসলে কোনটা পাইলে আমার মোটামুটি 120 এর এতে যাবে। ঠিক আছে, আবার অনেকে বলে যে আসলে বিসিএস প্রিলিতে কত মার্কস পাইলে প্রিলিতে টিকবে। আসলে প্রিলিতে কত মার্কস পাইলে টিকবে এটা বলা মুশকিল। এটা হলো প্রিলিতে কোনো নির্ধারিত মার্কস নাই, রিটেনে 50% মার্কস পাইলে হবে। রিটেনে 900 মার্কসের মধ্যে 50% মানে 450 মার্কস পাইলে পাস। ভাইভাতেও 200 মার্কসের মধ্যে 50% মানে 100 মার্কস পাইলে সে পাস করবে। কিন্তু প্রিলিতে এরকম নিয়ম নাই যে 200 এর মধ্যে কত মার্কস পাইলে পাস করবে। সাধারণত এটা হলো ডিপেন্ড করে হলো প্রশ্ন করার উপরে। সাধারণত দেখা যায় যে যতটা পোস্টের সার্কুলার দেওয়া হয়, 41তম বিসিএস এর সার্কুলার দেওয়া হয়েছে 1904টা পোস্টের সার্কুলার দেওয়া হয়েছিল। এখন 41তম বিসিএস যখন প্রিলিমিনারি হবে 1 মাস বা 1.5 মাস পরে, তখন 1904 এর 4টা পোস্টের 7 গুণ বা 7.5 গুণ, ধরলাম আমি 2000 পোস্ট, 2000 পোস্টের 7 গুণ হলে 14000 মোটামুটি টিকাবে। ধরে নেওয়া যায় যে 14000 15000 টিকাবে। এখন জাতীয় মেধা তালিকায় 41তম বিসিএস এ যে অ্যাপ্লাই করছে 4,75,000, তার মধ্যে জাতীয় মেধা তালিকায় ওই 4,75,000 এর মধ্যে প্রথম 15,000 হতে হবে আমাকে। এখন প্রথম 15,000 আপনি 80 পেয়েও পাইতে পারেন, আবার 120 না পেয়েও আপনার না টিকতে পারেন। কারণ সবাই যদি ভালো পরীক্ষা দেয় 130 পাইছে, তখন 120 পেয়েও তো লাভ হবে না। আবার সবাই খারাপ পরীক্ষা দিছে 90 সবাই 90 এর নিচে পাইছে, আমি একা 91 পাইছি, তাহলে তো আমি বাংলাদেশ ফার্স্ট হয়ে গেলাম। ঠিক আছে, এখন ডিপেন্ড করে কত মার্কস পাইলে টিকবো, এটা ডিপেন্ড করে কোশ্চেন প্যাটার্নের উপর। কোশ্চেন সহজ হলে বেশি মার্কস লাগে, কঠিন হলে কম মার্কস পেলেও টিকায়। ঠিক আছে, আমার জানা মতে শুনেছি যে 35তম বিসিএস নাকি 88 পেয়েও টিকছে, অনেকে বলে যে 82 পেয়েও টিকছে, কঠিন কোশ্চেন ছিল। আবার 36তম বিসিএস একটু ইজি ছিল, শুনেছি 114 না 15 পেয়েতে নাকি ঠিক আছে। ঠিক আছে, কোশ্চেন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে কত মার্কস পাইলে টিকবে। তবে সাধারণত ধরে নেওয়া যায় যে 120 এর উপর যদি সে কেউ টিকে মার্কস পায়, তো মোটামুটি সে কনফার্ম যে সে টিকবেই আর কি। ঠিক আছে, এরপর দিতে বলো। ভাইয়া, প্রিলিমিনারি এবং প্রিলিমিনারির পরে আসলে লিখিত পরীক্ষার জন্য সেরকম সময় পাওয়া যায় না, কাজেই প্রিলিমিনারির পূর্বেই লিখিতর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তো প্রিলিমিনারির পূর্বে বিসিএস এর ক্ষেত্রে লিখিত এবং সেই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, মানে কিভাবে লিখিত এবং প্রিলিমিনারি পড়াশোনা একসাথে করা যায়? থ্যাংক ইউ, এটা সুন্দর একটা কোশ্চেন। আসলে প্রিলিমিনারি 3টা ধাপ। প্রিলিমিনারি আমি মনে করি প্রিলিমিনারি সবচেয়ে কম্পিটিশন হয় প্রিলিমিনারিতে, কারণ এখানে কত মার্কস 50% মার্কস পাইলেও টিকা যাবে এরকম কোনো নির্দেশনা নেই। মানে কত মার্কস পাইলে টিকা যাবে এটা কোনো নির্দিষ্ট নাই, এজন্য যুদ্ধ করে টিকতে হয়। যে আমাকে প্রথম 4,75,000 মধ্যে যুদ্ধ করে দৌড় দেওয়া শুরু করছে 4,75,000 স্টুডেন্ট ছাত্রছাত্রী, এর মধ্যে 15,000 আমাকে টিকে থাকতে হবে, এটা হলো কম্পিটিশন। আর রিটেন এবং ভাইভাতে বলেই দিচ্ছে 50% মার্কস পেলে পাস। ওখানে কিন্তু কারোর সাথে কোনো কম্পিটিশন করে টিকে থাকতে হয় না, যে আপনি টিকছেন তাই আমি টিকতে পারি না, আপনি টিকছেন তাই আমি টিকতে পারি না। যারা যারা 50% মার্কস পাবে তারাই টিকবে। সুতরাং রিটেন এবং ভাইভায় কোনো কম্পিটিশন নাই, প্রিলিতে মেইন কম্পিটিশন। এজন্য আমার কাছে মনে হয় যে ওই রিটেন ভাইভা ওগুলি চিন্তা একটু পরে বাদ দেওয়া, পরে করাই ভালো। আমার কাছে মনে হয় যে চিন্তা সে করবে, প্রথমত চিন্তা করবে একজন স্টুডেন্ট সে প্রিলিতে পাস করবে, প্রিলিতে পাস করলে বাকিগুলো অটোমেটিক সে সাকসেস হবে। ঠিক আছে, অটোমেটিক সাকসেস হবে। সুতরাং অটোমেটিক সাকসেস যদি বাকিগুলিতে হয়ে যায়, সুতরাং প্রিলিতে ভালো করে পড়াশোনা করা দরকার। এখন এমন অনেকে দেখছে যে প্রিলিতে এখন প্রিপারেশন ভালো হয় না, সে রিটেনের বই নিয়ে বসে আছে। ঠিক আছে, তা আমার মনে হয় যে আগে প্রিলিতে মোটামুটি একটা ইনাফ একটা প্রিপারেশন নেওয়া দরকার। যদি প্রিপারেশন মনে হয় যে ঠিক আছে, তার ভালো সবকিছু ওকে আছে, তখন সে কি করবে, প্রিলিমিনারির পাশাপাশি সাপোজ বাংলাদেশ বিষয় বলে সে পড়তেছে, বাংলাদেশ বিষয় বলে যে সাবজেক্ট বলে, সাপোজ বাংলাদেশ বিষয় বলে সে জাতিসংঘ আন্তর্জাতিক বিষয় বলি উদাহরণ দিতেছে, আন্তর্জাতিক বিষয় বলি জাতিসংঘ সে প্রিলিমিনারির জন্য যে টপিকস গুলি আছে সেটা পড়লো। এখন সে জানতে চায় যে আন্তর্জাতিক বিষয়বলিতে, ওটার ক্ষেত্রে এরকম বলবো যে রিটেন প্রিপারেশন নেওয়ার জন্য আগে সিলেবাসটা দেখতে হবে তাকে, যে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকে, সাবজেক্টের মধ্যে কোন কোন অধ্যায় থেকে কত মার্কস করে থাকে, এরপরে সে ওই সাবজেক্ট গুলি সে পড়াশোনা করবে। এখন প্রিলিমিনারির জন্য সে জাতিসংঘ পড়াশোনা করলো, এখন হলো জাতিসংঘ থেকে আন্তর্জাতিকের যে রিটেন বই কিনছে, সে আন্তর্জাতিক বিষয় বলে জাতিসংঘ পাঠটা পড়ে নিল। এখন সে বুঝতে পারবে যে রিটেন এবং প্রিলিমিনারির মধ্যে পার্থক্য কতটুকু। ইতিমধ্যে প্রিলিমিনারি সে পড়ে ফেলেছে, এখন রিটেন বই পড়লে সে নতুন কিছু তথ্য এখান থেকে পেতে পারে, যেগুলি প্রিলিতেও কাজে লাগতে পারে। আর রিটেনের জন্য তো পরে যদি টিকে, তাহলে অন্য যারা রিটেনের জন্য কিছুই পড়ে নাই তার অন্তত কিছুটা আগায় থাকবে। ঠিক আছে, আমার কাছে প্রথম বক্তব্য হলো যে প্রিলিমিনারির প্রথম প্রস্তুতি নেওয়া দরকার, এবং
প্রিলিটাই মেইন টার্গেট নেওয়া দরকার। এখন প্রিলি পড়তে যদি রিটেন প্রিপারেশন নিতে যায় যদি প্রিলিতেই ফেল করে তাহলে আসলে কিন্তু এটা ঠিক না, হবে না আরকি। আমার কাছে মনে হয় যে সবচেয়ে সঠিক উপায় হবে প্রিলিতে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নেওয়ার পরে যখন ভালো একটা অবস্থান আসলো তখন সে প্রিলিও পড়বে, পাশাপাশি ওই যে অধ্যায়টা, সাপোজ উদাহরণ দিলাম যে সুদ কষা করতেছে, সুদ কষার সে প্রিলিমিনারির জন্য খুব দ্রুত সময়ের জন্য কিভাবে অঙ্ক করতে হয় সে শর্টকাট এই নিয়মগুলোই দেখছে। এখন সে রিটেনের অঙ্কর বই কিনবে এবং ওখানে দেখবে যে রিটেনের সুদ কষার যে অঙ্কগুলি দেওয়া আছে ওটা কেমন অঙ্ক থাকে, কোন স্টাইলে কত বড় করে অঙ্ক করতে হয় এখন দেখবে। তাহলে সে প্রিলির জন্য ওই সুদ কষার অধ্যায়টা ভালোভাবে করা হয়ে গেল। রিটেনের অঙ্কগুলি দেখলে যে প্রিলির প্রিপারেশনটা আর একটু স্ট্রং হলো, সে সাথে রিটেনের প্রস্তুতিটা মোটামুটি কিছুটা আগায় থাকলো। ঠিক আছে, এইটা আমার কাছ থেকে সাজেশন। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, সবগুলো কোশ্চেনের অনেক ভালো অ্যান্সার দিয়েছেন আপনি। তো আমরা এখন কমেন্ট বক্সে যাব, আপনাদের যাদের কোশ্চেন আছে সেগুলো কমেন্ট বক্সে করতে পারেন। ভাই আমাদের এখানে একজন কমেন্ট করেছেন যে আমি ভেটেরিনারি সাবজেক্টে পড়াশোনা করি, এক্ষেত্রে আমি কোন বর্ষ থেকে বিসিএস এর প্রস্তুতি নিব? উল্লেখ্য যে আমি ভেটেরিনারি ক্যাডারে পরীক্ষা দিব, মানে উনি ভেটেরিনারি ক্যাডারে পরীক্ষা দিবে এবং কোন বর্ষ থেকে উনি বিসিএস এর জন্য পড়াশোনা করবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করেন, আমাদের ইউনিভার্সিটিতে মনে হয় পড়াশোনা করেন না, কোথা থেকে যাই হোক যেখানে পড়াশোনা করেন না কেন আপনি শেষ পর্যন্ত কিন্তু আপনি যদি ইউনিভার্সিটি টিচার হওয়ার জন্য ভালো পজিশন থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে একাডেমিকটা খুব ভালো পড়াশোনা করবেন। যদি সেই সুযোগ না থাকে তাহলে আপনি যদি ফার্স্ট ইয়ারে পড়ে থাকেন তাহলে একটু রিল্যাক্স করেন লাইফটাকে। আর যদি ফার্স্ট ইয়ার পার হয়ে যান ইতিমধ্যে তাহলে আপনি প্রথমত ইয়েটা করবেন যে আপনি সিলেবাস সম্পর্কে জানবেন, 200 মার্কসের কয়টা সাবজেক্ট, কোন কোন সাবজেক্টে কত মার্কস, কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায়ে কত মার্কস, এটা আগে আপনি কয়েকবার রিডিং করে নেবেন। তার পরবর্তীতে আপনি ওই অনুযায়ী বই কিনবেন, সে যেই বই হোক না কেন। আরেকটা বলে যে অনেকে কি বই কিনবো, বই কিনতে যে বাজারে যায় বলে যে ওরাকল কিনবো না প্রফেসর কিনবো, অথবা বলে যে আপনি যেটা বলবেন সেটা কিনবো, অথবা সিনিয়র ভাই বা আপুর কাছ থেকে জিজ্ঞেস করে। আমার কাছে হলো আপনি বাজারে যান, গিয়ে একটা অধ্যায় বের করেন, বের করে আপনি ওই একটা অধ্যায় সাপোজ ওরাকলেও দেখেন, প্রফেসরসও দেখেন, MP3 তেও দেখেন, ওই একটা অধ্যায় দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে ওরাকলে দেওয়া আছে এই স্টাইলে, প্রফেসরসে দেওয়া আছে এই স্টাইলে, অ্যাসুরেন্সে দেওয়া আছে এই স্টাইলে, দেখে আপনি জাজ করেন যে কোন স্টাইলটা আপনার কাছে ভালো লাগতেছে। শুধু এটাই না, পরবর্তীতে যদি আরো কোনো ইয়া থেকে থাকে বই বই মানে অধ্যায় থেকে থাকে সেটাও দুই একটা অধ্যায় আরো যাচাই করেন, করে আপনার কাছে যে স্টাইলটা ভালো লাগতেছে মনে হচ্ছে এটা পড়লে আমার ভালো লাগবে সেই সাবজেক্টটা আপনি মানে সেই সিরিজের বইটা কিনবেন। কেননা ওই সিরিজ পড়ে শেষ না, আপনার ওই সিরিজ পড়ে তো আপনি অন্য একটা সিরিজ পরে পড়বেন, সুতরাং যে কোনো একটা সিরিজ মোটামুটি পড়লেই হয় আর কি। ঠিক আছে, এইটা। আর আপনার যদি মনে হয় যে ফার্স্ট ইয়ার পার হয়ে গেছে তাহলে আপনি সেকেন্ড ইয়ার যদি হয়ে থাকেন তাহলে এখনই একাডেমিক তো ভেটেরিনারি সায়েন্স তো অনেক চাপ থাকে, এমনি একাডেমিক তো থাকে, সেই সাথে হলো প্র্যাকটিক্যাল সেশনও থাকে। সুতরাং আপনাদের অ্যানাটমি কি সাবজেক্ট, সেই সাবজেক্ট আরো বেশি পরিশ্রম করতে হয় মনে হয়। সুতরাং আমি বলবো যে আপনি একাডেমিক মোটামুটি চালিয়ে যাওয়ার মতো করে পড়াশোনা করে পরবর্তীতে আপনি আপনার সেকেন্ড ইয়ারে যদি পড়াশোনা করে থাকেন তাহলে এখন থেকে ধারণা নেন, বইপত্র কিনে মাঝে মাঝে করে একবারে ফেল করতেছেন এরকম হলো 3 পয়েন্ট+ যদি থাকে তাহলে খুব বেটার আর কি। ঠিক আছে, 3.5 এর উপরেই পাইতে হবে, নট নেসেসারি, কারণ বিসিএস এ ওই 3.0 যে পাইছে 3.5 এ যে পাইছে একই, তার খুব আলাদা 3.5 যে পাইছে তাকে আলাদা প্রিলিতে মার্কস বাড়া দিবে না, রিটেনও মার্কস বাড়া দিবে না, ভাইভাতেও মার্কস বাড়া দিবে না। সুতরাং আপনি মোটামুটি একটা 3 পয়েন্ট আপ রেজাল্ট রেখে আপনি আপনার চাকরি পড়াশোনাটা চালিয়ে যেতে পারেন আমার কাছে মনে হয়। ধন্যবাদ। তারপরে ধন্যবাদ ভাইয়া। এখানে হচ্ছে রাশেদ হোসেন কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন হচ্ছে স্যার আমি বিএসসি রিসেন্টলি বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি সাবজেক্টে কমপ্লিট করলাম, মানে আমার কোশ্চেন হলো আমি কি টেকনিক্যাল অথবা জেনারেল নাকি বোথ সিলেক্ট করব, বোথ ক্যাডার সিলেক্ট করব, আর আমার সাবজেক্টটা ক্যাডার অবলিক নন ক্যাডারে, মানে উনি বোঝাতে সাবজেক্টের নাম কি, ওনার সাবজেক্টের নাম কি? ওনার সাবজেক্ট হচ্ছে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি থেকে কমপ্লিট করেছেন অনার্স। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, উনি সুন্দর একটা কোশ্চেন করেছে। আসলে একটু বলি আর কি, টেকনিক্যাল ক্যাডার, প্রফেশনাল ক্যাডার বা বোথ ক্যাডার বা জেনারেল ক্যাডার, এটা কি? জেনারেল ক্যাডারটা হলো তারা যারা হলো যেমন যে কোনো সাবজেক্টে বাংলাদেশে যে কোনো সাবজেক্টে সায়েন্স, আর্টস, কমার্স, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, যে সাবজেক্টে পড়ে না কেন, যেই সাবজেক্টে পড়াশোনা করে মানে যে ক্যাডারগুলিতে সবাই অ্যাপ্লাই করতে পারবে সেটা হলো জেনারেল ক্যাডার। ঠিক আছে, যে অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, অডিট, এগুলি হলো জেনারেল ক্যাডার।
এই ক্যাডারগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারে, বাংলা পড়লেও অ্যাপ্লাই করতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে সাবজেক্ট পড়ে নেবেন, এগুলি হলো জেনারেল ক্যাডার। আর টেকনিক্যাল সাবজেক্ট হলো সেই সাবজেক্ট যারা ওই সাবজেক্টে ওই যদি পড়াশোনা না করে তাহলে ওই ক্যাডার হতে পারবে না। যেমন আমি এগ্রিকালচার হলো টেকনিক্যাল সাবজেক্ট, মানে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার বিসিএস এগ্রিকালচার ক্যাডার হইতে হলে তার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, তাকে ওই এগ্রিকালচারে অনার্স বা অনার্স থাকতে হবে, আর 4 বছরের মেয়াদি অনার্স থাকতে হবে। সুতরাং এই ক্যাডারে টেকনিক্যাল ক্যাডারে অন্য বাংলা বা ইংলিশ বা অন্য কোনো জেনারেল সাবজেক্ট পড়াশোনা করে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ভেটেরিনারি সায়েন্সে যেটা আছে ভেটেরিনারি সার্জন, এখানে যে যারা জেনারেল সাবজেক্টের সাথে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো সাবজেক্টে সবাই অ্যাপ্লাই করতে পারবে জেনারেল সাবজেক্ট জেনারেল ক্যাডারে। এখন ভেটেরিনারি সায়েন্স যদি কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে 4 বছর মেয়াদি বা স্নাতক 4 বছর মেয়াদি সে তার স্নাতক কোর্স থাকতে হবে। সুতরাং যে সাবজেক্টে জন্য ক্যাডার হইতে হলে ওই সাবজেক্টের ন্যূনতম 4 বছর অনার্স থাকতে হলে টেকনিক্যাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার বলা। আর প্রফেশনাল ক্যাডার হলো আপনার যে সাবজেক্টে পড়াশোনা করছেন, বাংলাতে পড়াশোনা করছেন, বাংলাতে আপনি হলো প্রফেশনাল ক্যাডার হতে পারবেন, মানে এডুকেশন ক্যাডার হতে পারবেন। বাংলা কলেজ লেভেলে অ্যাকচুয়ালি কলেজ লেভেলে যে সাবজেক্ট গুলিতে লেকচারার হওয়ার সুযোগ আছে, ওই সাবজেক্ট গুলিতে যারা পড়াশোনা করেছেন তারা এডুকেশন ক্যাডার আপনারা চয়েস দিতে পারবেন। এখন যদি আপনি এমন একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই কলেজ লেভেলে ওই সাবজেক্টটা লেকচারার হওয়ার সুযোগ নেই বা টিচার নাই, সাপোজ আমি বলতেছি এর কথা আর কি, আপনি অনার্সে এমন সাবজেক্ট পড়েছেন ওই কলেজ লেভেলে ওই সাবজেক্টটা নাই, সুতরাং তাহলে আপনি ওই এডুকেশন ক্যাডারে বা প্রফেশনাল ক্যাডারে আপনি চয়েস দিতে পারবেন না, আপনি শুধু জেনারেল ক্যাডার দিতে পারবেন। সবাই বাংলাদেশে 400 বললাম যে 41তম বিসিএস 4,75,000 অ্যাপ্লাই করেছে, 4,75,000 সবাই জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল ক্যাডার শুধুমাত্র যারা যেই সাবজেক্টে পড়াশোনা করেছে এগ্রিকালচার বা ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিমাল হাজবেন্ডারি এগুলিতে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে। প্রফেশনাল ক্যাডার মানে বাংলা ইংলিশ অঙ্ক বা কলেজ লেভেলে যে সাবজেক্ট গুলিতে টিচার আছে যারা ওই সাবজেক্টে অনার্স করেছেন বা অনার্স করা আছে তারা ওই সাবজেক্টে প্রফেশনাল ক্যাডারের জন্য বা এডুকেশন ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন হলো যাদের সুযোগ আছে, আমি এগ্রিকালচার ক্যাডারে পড়াশোনা করছি, আমার তো টেকনিক্যাল ক্যাডার তো সুযোগ আছে, আর আমার তো জেনারেল ক্যাডার তো সবাই দিতে পারবে, সুতরাং আমি জেনারেল ক্যাডারও দিতে পারবো আবার টেকনিক্যাল ক্যাডার হিসেবে এগ্রিকালচার দিতে পারবো। আমি বোথ ক্যাডারের চয়েস দিব। বোথ ক্যাডার মানে আমি দিলাম অ্যাডমিন দিলাম, পুলিশ দিলাম, ট্যাক্স দিলাম, অডিট দিলাম, এভাবে দিলাম দিয়ে আমি 5 বা 6 নম্বরে আমি এগ্রিকালচার দিলাম, ঠিক আছে। আমি যদি মার্কস ভালো থাকে তাহলে ওই যে জেনারেল ক্যাডার গুলি পাইলাম, যদি না হয় তাহলে আমি এগ্রিকালচার ক্যাডার আমার জন্য পরবর্তীতে আমার এগ্রিকালচার ক্যাডার চয়েসটা আমার ইয়েতে থাকবে, মেরিট লিস্টে যদি মার্কস অনুযায়ী থাকে তাহলে আমি পাবো। থ্যাংক ইউ। এর পরবর্তীতে পরবর্তীতে একটি কোশ্চেন হচ্ছে নয়ন কুন্ডু কোশ্চেন করেছেন, উনি বলতেছেন ভাইয়া আমি ধৈর্য থাকে না পড়ালেখা করতে, কিভাবে ধৈর্য রাখা যায় বললে উপকৃত হতাম। ব্যবস্থাপনা 3য় বর্ষ থেকে পড়াশোনা করতেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে ধৈর্য আমারও থাকতো না, একসময় আমি পড়াশোনা 5 মিনিটের বেশি টেবিলে বসে থাকতে পারতাম না, কিন্তু আসলে জীবনে আপনাকে একটা জিদ নিতে হবে। আমি এরকম স্বপ্ন টার্গেট নিতাম যে মাঝে মাঝে আপনি জীবনে একটা কোনো কষ্টকে মনে করেন অথবা জীবনে কোনো সফলতাকে আপনি সামনে আনেন, যে এমন একজন অফিসার আমি দেখলাম যাকে মানে এত বড় সম্মানের অধিকারী, এত বিশাল কিছু, উনি অনেক সম্মানিত ব্যক্তি, ওনার মতো আমাকে হইতে হবে। তাহলে এরকম তাকে একটা ফলো করে আপনি পড়াশোনা করেন, তাহলে আপনার পড়াশোনা যে ওরকম আমি হইতে চাই, তাহলে আপনার পড়াশোনার স্পিডটা বাড়বে বলে আশা করি। অথবা আপনার জীবনে একটা কোনো কষ্টের একটা, বিশেষ করে যেগুলো ইমোশন করার মতো বিষয়, আপনার পরিবারের বা আপনার আব্বা বা আম্মা বা কেউ আপনার জন্য অনেক কষ্ট করতেছে, এরকম বলেন যে তারা আমার জন্য এত কষ্ট করতেছে, তার জন্য আমার কিছু করতেই হবে। সুতরাং মাসে মাসে আমাকে টাকা দিতেছে, তো এই ফিডব্যাকটা তো তাকে দিতে হবে, তারা তো একটা তাদেরকে সম্মানিত করতেছে, তো আমাকে পড়াশোনা করতেই হবে। এইভাবে জিদ নিয়ে পড়াশোনা করেন এবং এমন ভাবে পড়াশোনা করবেন যে এখন ক্যাডার হওয়ার আগ পর্যন্ত এমনি নর্মাল সোশ্যাল ইয়াটা বজায় রেখে যতটুকু ফ্রেন্ডের সাথে যতটুকু ন্যূনতম না দিলে না এতটুকু করে আপনি বাকিটা পড়াশোনা করবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আপনি সফল কাম হবেন। আপনাকে টার্গেট ঠিক করতে হবে কিভাবে আপনাকে মানে জিত নিয়ে আসবেন, তার ইনশাল্লাহ আপনার স্পিডটা বাড়বে ইনশাল্লাহ, ঠিক আছে। তারপর যদি বলেন। তারেক মাহমুদ প্রশ্ন করেছেন, স্যার আমি অনার্স 3rd ইয়ার হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন খুলনা ইউনিভার্সিটিতে স্টাডি করছি, ম্যাথে আমার খুব ভয় লাগে, স্যার কিভাবে ম্যাথের ভয় দূর করব কাইন্ডলি জানাবেন। ওই যে ম্যাথের ভয় আমি বললাম যে সাথে সাথে দূর করে আপনি পড়াশোনা করবেন। আপনার ম্যাথে ভয় লাগে তাহলে আপনার পাটিগণিতে 6টা অধ্যায় আছে মাত্র 3 মাস, তাহলে আপনাকে সাজেশন তৈরি করে পড়াশোনা করতে হবে। 6টা অধ্যায় আমার পড়ার দরকার নাই, মাত্র 3টা অধ্যায়, যেই 3টা অধ্যায় থেকে রেগুলার কোশ্চেন থাকে ওই 3টা আমি অধ্যায় ভালো করে পড়বো, অথবা ওই 3টা অধ্যায় আমি ভালো করে পড়লাম, ওই 3টা অধ্যায় থেকে আবার আসে নাই, 2টা অধ্যায় থেকে কোশ্চেন এসেছে, একটা আমার মিস হয়ে গেছে, 1 মাস মিস হয়ে যায়, সমস্যা কি? তাহলে আপনার 2টা অধ্যায় করলে আপনি বাকি 4টা অধ্যায় বাদ দিলেন আপনি, তাহলে আপনার হয়ে গেল, ঠিক আছে, ফ্রিতে আপনি পাস করলেন, ঠিক আছে। তবে আরেকটা বিষয় যে আপনি এখন বাদ দিলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রিটেনে যাওয়া করতেই হবে আর কি, ঠিক আছে। সুতরাং প্রিভিতে পাস করার জন্য এই সাজেশনটা আপনি নিতে পারেন। আরেকটা হলো আপনার ম্যাথমেটিক্স আর বাকি যে পার্টগুলো থাকে জ্যামিতি, আর হলো আরেকটা আপনার বীজগণিত।
বীজগণিতে আপনার দেখবেন যে বীজগণিতিক সূত্রাবলী 1 নম্বর 2 নম্বর অধ্যায় 1 নম্বর অধ্যায়ে যেটা আছে বীজগণিতিক সূত্রাবলী, এখান থেকে প্রতি বছর 2 মার্কস থাকে। তাহলে আপনি পাটিগণিতে 3 মার্কস পেতে পারেন, ওই সাথে সাথে তৈরি করে পড়লে, বা 2 মার্কস পেলেন। এখানে বীজগণিতিক সূত্রাবলী খালি সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কিউবের সূত্র আর স্কয়ারের সূত্র, এই দুটো সূত্র জানলে আপনার এখান থেকে আরো 2 মার্কস পেয়ে যাবেন। তাহলে পাটিগণিতে 2 মার্কস হয়ে গেল, বীজগণিতে 2 মার্কস হয়ে গেল। আরো 2-3টা কিছু সহজই আছে, তাহলে এখান থেকে আরো 2-3 মার্কস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আপনার তো মানে 6-7 মার্কস হয়ে গেল 15 মার্কসের মধ্যে। আর জ্যামিতির কিছু আছে, দেখবেন সূত্র বলে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নিচের কোনটি, অথবা বলে যে দৈর্ঘ্য এটার আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এরকম 2-3টা অঙ্ক থাকে রেগুলার, এই অঙ্কটা থাকে। ওই একটা স্টাইলের অঙ্ক করলে এখান থেকে আরো 2 বা 3 মার্কস আপনি পেয়ে যাবেন। একটা হলো সূত্রাবলীর সূত্র, যে নিচের কোনটি সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, এরকম একটা প্রশ্ন। তাহলে এখান থেকে আপনার 2 মার্কস পেয়ে গেলেন। তাহলে পাটিগণিত থেকে 2 মার্কস পেলেন, বীজগণিত থেকে 2 বা 3 পেয়ে, জ্যামিতি থেকে 2 বা 3 মার্কস পেয়ে গেলেন। তাহলে তো আপনার মোটামুটি 15 মধ্যে তো 8-9 মার্কস হয়ে গেল। তাহলে আপনার টেনশন কোথায়? ঠিক আছে, এভাবে আপনি সাজেশন করে তুমি পড়াশোনা করবেন, এবং যে সাবজেক্ট আপনার ভয়, ম্যাথমেটিক্সটা প্রায় দিনই করবেন, প্রত্যেক দিনই করবেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনি সফলকাম হবে। বিশেষ করে আপনি সূত্রগুলি মুখস্থ রাখবেন, অঙ্ক না পারলে অন্তত সূত্রগুলি ফেলে যেন আপনি উত্তরটা এত। আর কারো প্রশ্ন আছে? ধন্যবাদ ভাইয়া। না, আর কোনো এই মুহূর্তে আমাদের কাছে প্রশ্ন নেই। তো আজকের মতো আমাদের সেমিনারটা এখানে শেষ করব। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই সেমিনারে আসার জন্য এবং মূল্যবান বক্তব্য রাখার জন্য। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সেমিনারটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।